ভাবো তো, এমন একটা স্কুল যেখানে টাকার সামনে সত্যের কোনো মূল্যই নেই, যেখানে শুধু একটা মাত্র লাল কার্ড পেলেই মুহূর্তের মধ্যে পুরো স্কুলের সবাই তার শত্রু হয়ে যায়, যেখানে লেখাপড়া থেকে রেগিংই বেশি চলে। এমন একটা স্কুলে যখন একটি গরিব মেয়ে পড়তে যাবে এবং সেই স্কুলটা নিয়ন্ত্রণ করা 4 জন প্রভাবশালী ধনী ভয়ঙ্কর ছেলে তার পিছনে পড়ে যাবে, তখন কেমন হবে? তো এই সাধারণ গরিব মেয়েটি কি অহংকারী এ 4 ক্ষমতাধর ছেলের কাছে মাথা নত করবে, নাকি তার এ সাহস দিয়ে এই নিষ্ঠুর ছেলেগুলোর হৃদয় বদলে দিবে? তা তো তোমরা গল্প দেখলেই বুঝতে পারবে। তো গল্পটা কিন্তু অসাধারণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে যায়। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ব্যাংককের একটা হাই স্কুল দেখতে পাই। সেখানেই আমাদের নায়িকা রিয়া ক্লাসে বসে পড়াশোনা করছিল। তখনই হানা নামের একটা মেয়ে ওর কাছে আসে। হানা রিয়ার সাথে পরিচয় হয় আর বলে, আমি আজই অ্যাব্রোড থেকে এসেছি। রিয়া জানায়, আমি এই স্কুলে স্কলারশিপ নিয়ে পড়ি। কথা বলতে বলতে হানা আর রিয়ার মধ্যে ভালোই একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। রিয়া হানাকে অ্যাডভাইস দেয়, এই স্কুলে নতুন স্টুডেন্টদেরকে বুলি করা হয়। আসলে এটা বড় লোকদের স্কুল ছিল, আর কিছু স্টুডেন্ট ছিল যারা গরিব হলেও স্কলারশিপ নিয়ে এই স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। রিয়া হানাকে আরো জানায়, কোনো নতুন স্টুডেন্ট যদি একটা রেড কার্ড পায়, তাহলে এই খবর একটা মেসেজের মাধ্যমে সকল স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হয়। যে স্টুডেন্টের লকারে রেড কার্ড পাওয়া যায়, তাকে তো পুরো স্কুলের স্টুডেন্টরা মিলে বুলি করতে থাকে। পোলাপাইন ওর ফোন নিয়ে পালিয়ে যায়। হানা জিজ্ঞাসা করে, টিচাররা কি ওদেরকে আটকায় না? রিয়া বলে, ওদেরকে কেউই আটকাতে পারে না, স্কুল ডিরেক্টরও না। রেড কার্ড পাওয়া স্টুডেন্টকে তো স্টেডিয়ামে যেতে বাধ্য করা হয়, সেখানে তাকে মারধরও করা হয়। পরের সিনে F4 গ্রুপের এন্ট্রি হয় আর সব মেয়েরা ওদের দেখে খুশি হয়ে যায়। রিয়া আর হানাও সেখানে পৌঁছায়। F4 এর লিডার থাইম একটা স্টুডেন্টের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় আর বলে, তুমি কি স্কুলের রেপুটেশন খারাপ করতে চাও? স্টুডেন্ট বলে, আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো দিয়ে তোমার সত্যিটা সবার সামনে চলে আসবে। থাইম বলে, তুমি কি এই ভিডিওগুলোর কথা বলছো? স্টুডেন্টটা দেখে সব ভিডিও তো গায়েব হয়ে গিয়েছে। থাইম বলে, আমাদের জন্য এসব ভিডিও ভ্যানিশ করা কিছু কঠিন কাজ না। তখনই ওই স্টুডেন্ট থাইমকে পাঞ্চ মারে আর থাইমও ওকে মারতে শুরু করে। F4 এর একজন মেম্বারের এই মারামারিটা পছন্দ হয় না, তাই সে উঠে চলে যায়। এসব দেখে রিয়ার মাথায় তো রাগ উঠে যায়। ও ছাদে গিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, এই স্কুল বাইরে থেকে দেখতে ভালো লাগলো, ভিতর থেকে তো পুরাটাই পচে গিয়েছে। F4 এর একজন মেম্বার ওর কথাগুলো শুনে নেয় আর মুচকি হাসতে থাকে। পরের সিনে গড়িয়া ওর পার্ট টাইম জবে যায়। ওর আঙ্কেল বলে, তোমার এই F4 এর গল্প আমার তো বিশ্বাসই হয় না। আমি খোঁজ নিয়েছি, F4 এর ছেলেরা অনেক ভালো। ওদের লিডার থাইম একটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করে। পড়াশোনা আর স্পোর্টস দুটোতে সে অনেক ভালো। রিয়া বলে, আমি জানি না ক্লাস অ্যাটেন্ড না করেও সে কিভাবে পাশ করে। দ্বিতীয় জন MJ, যে একটা কুল ব্যাড বয়, আর তাকে তো বেশিরভাগ সময় বাড়িই পাওয়া যায়। রিয়া বলে, MJ একটা মাফিয়া। তারপর আছে কেভিন, যার ফ্যামিলির হেলথ কেয়ার বিজনেস আছে। রিয়া বলে, ও একটা প্লে বয়, সে মেয়েদের সাথে ফ্লার্ট করতে ভালোবাসে। আর সবশেষে হলো রেন, সে থাইল্যান্ডের একজন ফেমাস বিজনেসম্যানের ছেলে। রিয়া বলে, রেন বাকি F4 মেম্বারদের থেকে একটু আলাদা, কিন্তু তারা একে অপরকে কোনো ভুল কাজ করতে আটকায় না। তারা সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই তাদের ডোনেশন দিয়ে স্কুল চলে। তারপর রিয়াকে ওর ফ্যামিলির সাথে দেখানো হয়। ওর মা ওকে বলতে থাকে, আমি তো খুবই খুশি যে আমাদের মেয়ে এত বড় একটা স্কুলে পড়ে। কে জানে কোনো হ্যান্ডসাম ছেলে অথবা রিচ ছেলে তোমাকে ওইখানে পছন্দ করে ফেলতে পারে। যাই হোক, তারপর আমাদেরকে মীরা নামের এই মেয়েটাকে দেখানো হয়, যে স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য বলে, নিজের স্ট্যাটাস ভুলে নিজের ড্রিমকে ফলো করো। রিয়া বলে, আমি মীরার অ্যাডভাইস ফলো করেই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু এত স্পেশাল কিছুই নেই। অন্যদিকে হানা রিয়াকে বলে, আমারও স্টুডেন্টদের এভাবে বুলি হওয়া পছন্দ না, কিন্তু আমাকে সবকিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তা না হলে আমিও অনেক বেশি সমস্যায় পড়তে পারতাম। রিয়া বলে, আমরা শুধু আমাদের পড়াশোনায় ফোকাস করব। হানাও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু বাইরে যাওয়ার সময় ওর থাইমের সাথে ধাক্কা লাগে।
ফলে ওর নুডলস থাইমের জুতায় পড়ে যায়। থাইম তো হানাকে বলে, এটা কি ছেলেদের সাথে ফ্ল্যাট করার তোমার কোনো নতুন পদ্ধতি নাকি? হানা তো বারবার সরি বলতে থাকে আর বলে, আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি, আমি তোমাকে নতুন একজোড় জুতা কিনে দিব। থাইম বলে, এগুলো প্যারিস থেকে আনা, তুমি কি এগুলো কখনো অ্যাফোর্ড করতে পারবে? তখনই এমজে বলে, এত কিউট একটা মেয়েকে এভাবে কেন ভয় দেখাচ্ছিস? এখানে হানা তো বারবার অনুরোধ করে বলছিল, আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। সব স্টুডেন্টরা বলে ওঠে, তাহলে তুমি ওর জুতাগুলো নিজের জিভ দিয়ে পরিষ্কার করে দাও। থাইম বলে, এটাই ভালো হবে, তুমি তাহলে এটাই করতে পারো, এতে করে আমি তোমাকে মাফ করে দিব। এই শুনে সেখানে থাকা সব ধনির দুলালিরা তো হাততালি দিতে শুরু করে। রিয়ার তো রাগ উঠে যায়। ও থাইমসের কাছে গিয়ে বলে, ও এটা ইচ্ছে করে করেনি, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। থাইম বলে, তুমি আবার কে? তুমি কি আমাকে অর্ডার করছো নাকি? রিয়া বলে, এমন কিছুই না, দেখতেই তো পেলে মেয়েটা ইচ্ছে করে তোমার জুতায় নুডলস ফেলেনি। থাইম বলে, ঠিক আছে, তোমার জন্য তাকে আমি মাফ করে দিলাম। এই বলে সে হানার কাছে এসে বলে, তুমি তো অনেক লাকি যে ওই মেয়ের মতো একটা ফ্রেন্ড পেয়েছো। তারপর ও সেখান থেকে চলে যায়। পরের দিন রিয়ার লকারে একটা রেড কার্ড পাওয়া যায়। এটা দেখে রিয়া তো অসুস্থ হওয়ার বাহানা করে আর স্কুলের ডক্টরের কাছে চলে আসে। তার পিছু পিছু তো দুজন স্টুডেন্টও ওকে জ্বালানোর জন্য সেখানে পৌঁছে যায়। ডক্টর যখন ওদের চেক করছিল, রিয়া পালিয়ে যায়, কিন্তু স্টুডেন্টরা ওর গায়ে পানি ছুঁড়ে মারে। তারপর ওর রুফটপে গিয়ে চিৎকার করতে থাকে। রেন বলে, তুমি আসার আগে এখানে অনেক শান্তি ছিল। তখনই কিছু মেয়ে সেখানে চলে আসে, তাই রেন রিয়াকে লুকিয়ে ফেলে। মেয়েগুলো তো রেনকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কোনো মেয়েকে দেখেছো? রেন মিথ্যা বলে যে কাউকে দেখেনি। এই শুনে ওই মেয়েগুলো সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর রেন রিয়াকে বলে, তুমি স্কুল শেষ হওয়া পর্যন্ত এখানে থাকতে পারো, কিন্তু কোনো চিৎকার করতে পারবে না। তারপর ও রাত পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে। রাতে যখন ও লকার থেকে নিজের জিনিস নিতে আসে, তখন কয়েকটা ছেলে এসে ওকে হ্যারাস করতে শুরু করে আর ওর ভিডিও বানাতে থাকে। তখনই রেন চলে আসে আর ছেলেগুলোকে বলে, এখান থেকে চলে যাও। রিয়া তো ভয়ে কান্না করছিল, তাই রেন ওকে বলে, বাড়ি চলে যাও। তখনই হানা বলে ওঠে, তবে ছেলেরা তো বাইরে অপেক্ষা করছে। এই শুনে রেন একটা লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় আর রিয়াকে বলে, এখন তুমি সেফ, কারণ অ্যালার্মের কারণে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। তারপর বাড়ি ফিরে রিয়া নিজেকে রুমে লক করে নেয়, কিন্তু ওর মা দরজা খুলে ভিতরে এসে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। রিয়া বলে, আমি এই স্কুলে পড়তে চাই না। ওর মা বলে, তুমি অনেক স্ট্রং, তোমার ফিউচার তোমার হাতে, তাই শুধু হ্যান্ডসাম আর রিচ ছেলেদের কথা ভাবো। রিয়া বলে, টাকাই কি সবকিছু? ওর মা বলে, টাকা ছাড়া তুমি একটা বেটার লাইফ পাবে না, টাকা দিয়েই সবকিছু করতে হয়। এদিকে থাইম ভাবে, রেন ওই মেয়েটাকে হেল্প করলো কেন? এমজে বলে, তুমি আগে কখনোই কোনো মেয়েকে রেড কার্ড দাওনি, তোমার এসব এখানে শেষ করে দেওয়া উচিত। তখনই একজন কাজের মেয়ে এসে থাইমকে বলে, তোমার মা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছে। তাই থাইম চলে যায়। থাইমের মা একজন ফেমাস বিজনেস ওমেন ছিল। উনি থাইমকে বলে, আমি শুনেছি তুমি স্কুলে প্রবলেম ক্রিয়েট করছো, তুমি এই সামান্য স্কুল জীবনই হ্যান্ডেল করতে পারছো না, তাহলে বিজনেস কিভাবে হ্যান্ডেল করবে? অন্যদিকে রিয়ার মা ওর জন্য নতুন শু কিনে আনে। ওর বাবা ওকে জুতাগুলো পরিয়ে দেয় আর বলে, এখন তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ ভালো জুতা তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। পরের দিন রিয়ার নতুন জুতা পরে স্কুলে গেলে লকার থেকে কিছু বের করার সময় ওর জুতাতে কিছু একটা পড়ে যায়। ও সেটা সার্ভ করার জন্য জুতা খুললে আর কয়েকটা স্টুডেন্ট সেটা নিয়ে পালিয়ে যায়। রিয়া তখন স্টেডিয়ামের দিকে দৌড়ে যায়, সেখানে থাইমসও ছিল। থাইম তো রিয়ার জুতাটা নিয়ে কেটে ডাস্টবিনে ফেলে দেয়। রিয়ার এতে অনেক রাগ হয়, সে ডাস্টবিন থেকে জুতাটা তুলে আবারও পরে নেয়। থাইমর কাছে এসে বলে, তুমি এখনো এগুলো পরবে? রিয়া তো এত বেশি রেগেছিল যে সে জোরে একটা থাইমকে লাথি মারে। থাইম তো ছিটকে অন্য জায়গায় গিয়ে পড়ে। রিয়া বলে, তুমি কি চাও আমি গিভ আপ করি? কিন্তু আমি গিভ আপ করবো না, তোমার সাথে লড়াই করব। এই ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পর এমজে আর কেভিন থাইমের একটা মেসেজ পায়, যেখানে লেখা ছিল, আজ আমি স্কুলে লেট করে আসবো। এদিকে রিয়া স্কুলের জন্য বেরোলে কিছু লোক ওকে কিডন্যাপ করে নেয়। রিয়া ভাবে সবাই ওর সাথে খারাপ কিছু করতে চলেছে, কিন্তু তারা তো ওর মেকআপ করতে শুরু করে দেয় আর সুন্দর করে রেডি করে একটা রুমে নিয়ে আসে। থাইমও সেখানে ছিল। তখনই সেখানে থাইম এসে স্মাইল করে আর রিয়াকে বলে, আমি তোমার জন্য 5 মিলিয়ন টাকা খরচ করেছি। তারপর ও রিয়াকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, কাল থেকে তোমাকে আর বাসে করে স্কুলে যেতে হবে না, এই গাড়িটা নিয়ে যাও। রিয়া জিজ্ঞাসা করে, তুমি আসলে
কি চাও, কেনই বা এসব কিছু করছো? থাইম বলে, আমার কাছে তুমি মাফ চেয়ে একটা ভিডিও রেকর্ড করবে, আর এটা করলে এই সব কিছু তোমার হয়ে যাবে। রিয়া বলে, আমি কেন মাফ চাইবো? তোমারই তো আমার কাছে মাফ চাওয়া উচিত। আর তোমার এই দামি জিনিসপত্রের ব্যাপারে বলতে গেলে আমার এসবের কিছুই চাই না। আমার কাছে নিজের আত্মসম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসব বলে রিয়া যখন চলে যেতে নেয়, থাইম জোর করে ওকে ধরে ফেলে আর বলে ভিডিও রেকর্ড করতে। কিন্তু রিয়াও কম না, সে তার জায়গা মতো আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তবে থাইম ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তোমার কত টাকা প্রয়োজন? 15 মিলিয়ন না 20 মিলিয়ন? যত চাইবে আমি ততই দিব। কিন্তু রিয়া তার কথায় রাজি হচ্ছিল না। এই কারণে তাদের দুজনের মধ্যে তো লড়াই শুরু হয়ে যায়। তখনই সেখানে থাইমের মা চলে আসে। উনি গার্ডকে দিয়ে রিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে রিয়া স্কুলে আসলে দেখে ওর ক্লাসমেটেরা ওর ব্যাপারে অনেক আজে বাজে কথা লিখে রেখেছে। তখন ওর মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে লেখা রিয়ার 10টারও বেশি বয়ফ্রেন্ড আছে। রিয়ার তো এসব দেখে এত বেশি রাগ হয় যে ও ক্লাস থেকে সোজা রুফটপে চলে আসে আর চিৎকার করতে থাকে। পরের দিন হানা যখন ওর লকার খোলে, তার ভিতরে একটা রেড কার্ড দেখতে পায়। ওই দিন সবাই তো ওকে স্টেডিয়ামে নিয়ে যায়। থাইম তো একটা মিশিং দিয়ে ওর চুল কাটতে যাচ্ছিল। তখনই রিয়া চলে আসে আর বলে, তোমার তো আমার সাথে সমস্যা, তাহলে আমার বন্ধুকে কেন এভাবে বুলি করছো? থাইম ওর কাছে এসে বলে, তুমি তাহলে নিজের চুলগুলো কেটে ফেলো, তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দিব। রিয়ার কি করবে? তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেই চুলগুলো কাটতে যায়। তবে তখনই সেখানে রেন চলে আসে আর রিয়াকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে থাইমকে দেখা যায়, সে তো অনেক বেশি রেগেছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় রিয়ার সাপোর্টার বেড়েই যাচ্ছে। আর সে আজকের রেনের জন্য রিয়ার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেনি। পরের দিন রিয়া স্কুলে আসলে আগে যে মেয়েগুলো ওকে বুলি করত, সে মেয়েগুলো এসে ওর কাছে মাফ চায় আর বলে, তুমি এখন সবার চোখে হিরো হয়ে গিয়েছো। আমরা F4কে সাপোর্ট করে অনেক বড় ভুল করেছি। রিয়াও ওদেরকে মাফ করে দেয়। মেয়েরা বলে, মীরা কাল ফ্রান্স থেকে ফিরে এসেছে আর ওর আসার উপলক্ষে একটা পার্টি রাখা হয়েছে, তোমারও সে পার্টিতে আসা উচিত। রিয়া বলে, আমার কাছে তো পার্টিতে যাওয়ার মতো কোনো ড্রেসই নেই। মেয়েরা বলে, তুমি যে কোনো ক্যাজুয়াল পোশাক পরে আসতে পারো, আমরা সবাই তো ক্যাজুয়াল পোশাক পরেই যাব। অন্যদিকে ওই 4 জন ছেলে মীরাকে এয়ারপোর্ট থেকে পিক করতে আসে। মীরা আসা মাত্রই রেনকে দৌড়ে গিয়ে হাক করে। যাই হোক, পরের সিনে আমরা রিয়াকে ওই পার্টিতে আসতে দেখি। তখনই তো ওই বদমাইশ মেয়েরা রিয়ার জামা কাপড় নিয়ে মজা করতে থাকে। আসলে তারা রিয়াকে অপমান করার জন্যই ওই দিন ভালো সেজে রিয়াকে এই পার্টিতে ইনভাইট করেছে। আর এখন রিয়াকে এ নর্মাল ড্রেসে দেখে তারা তো রিয়ার অনেক মজা নিতে থাকে। রিয়া জিজ্ঞাসা করে, তোমরা আসলে কি চাও? মেয়েরা বলে, তুমি আমাদের লেভেলের না, আমরা জানি তুমি ইচ্ছাকৃতভাবে রেনের সাথে ফ্লার্ট করছো, কিন্তু রেনের কাছে তোমার থেকে বেটার গার্লফ্রেন্ড আছে, যে দেখতে অনেক বেশি সুন্দরী। এটা বলে ওরা ওর ওপর একটা প্লেট ফেলে দেয়। তখনই রেন সেখানে চলে আসে আর রিয়াকে নিজের হাতের রুমালটা দিয়ে বলে, এ নাও, তোমার ড্রেসটা পরিষ্কার করে নাও। এসব দেখে মীরারও অনেক রাগ হয়। এই কারণে সে একটা ড্রিঙ্কসের বোতল তুলে মেয়েগুলোর দিকে ছুঁড়ে মারে। তারপর মীরা রিয়াকে নিজের রুমে নিয়ে আসে। মীরা ওকে বলে, রেন আমাকে তোমার ব্যাপারে সবকিছুই বলেছে, হয়তো ও তোমাকে লাইক করে। রিয়া মজা করে বলে, রেন তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? মীরা বলে, কে বলেছে এটা? রিয়া বলে, সবাই এমনটাই বলে। মীরা বলে, আমি সেই ভিডিওটা দেখেছি যেখানে তুমি থাইমকে মেরেছিলে, এটা করার সাহস তো আমার মধ্যেও নেই। পরের সিনে মীরা রিয়াকে সুন্দর করে সাজিয়ে পার্টিতে নিয়ে আসে। রেন ওর কাছে এসে বলে, তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে। এইসব দেখে থাইমের আবার অনেক রাগ হয়। সে তো রেনকে জিজ্ঞাসা করে, আমি যে মেয়েকে রেড কার্ড দিয়েছিলাম, তুমি তাকে এখনো কেন হেল্প করছো? মীরা মাঝখানে এসে থাইমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু থাইম ওকে ধাক্কা দিয়ে দেয়। এটা দেখে রেনেরও অনেক রাগ হয়। সেও থাইমকে মারতে শুরু করে। এখানে তো তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে রিয়া থাইমকে থামাতে যায়, কিন্তু এমনটা করতে গিয়ে সে সোজা থাইমের উপর পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি ওদের কিস হয়ে যায়। পরের সিনে থাইমার ফ্রেন্ডদের বলে, রিয়া আমাকে ইচ্ছাকৃতভাবেই কিস করেছে। সে আরো বলে, আমি বুঝে গিয়েছি রিয়া কি টাইপের মেয়ে, ও আমাকে ইমপ্রেস করতে চায়। ওর 2 ফ্রেন্ড ওকে বলে রেনের কাছে মাফ চাইতে। থাইম বলে, আমি কেন মাফ চাইবো? শিয়ানা আমার কাছে মাফ চাইবে, কারণ ভুলটা তার ছিল। যদি রেন মাফ না চায় তাহলে আমি ওর সাথে কখনোই কথা বলবো না। অন্যদিকে মীরা রেনকে বলে, তোমরা দুজন এখনো বাচ্চাদের মতো লড়াই করো, ছোট থাকতো তুমি এমনটাই করতে। তুমি কি চাও থাইম তোমাকে সরি বলুক? রেন বলে, ও কখনোই সরি বলবে না। ছোট থাকতো সবসময় আমাকে গিয়ে মাফ চাইতে হতো, কিন্তু এবার ওকে বুঝতে হবে। তারপর জিজ্ঞাসা করে, গ্রাজুয়েশনের পর তুমি কি করবে? মীরা বলে, আমার তোমাকে কিছু বলার আছে। এই সিনটা এখানেই কাট হয়ে যায়।
পরের দিন রিয়া তো রেনের রুমালটা ফিরিয়ে দিতে ছাদের উপর চলে আসে, কিন্তু সেখানে রেন ছিল না। নিচে আসলে কেভিন ওকে বলে রেন এখন মীরার বাড়িতে আছে। তাই রিয়া সরাসরি মীরার বাড়িতে চলে আসে, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর ওর রেন আর মীরাকে ঝগড়া করতে দেখে। মীরা রেনকে বলে আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এখন থেকে ফ্রান্সেই থাকবো, আমাকে আমার ড্রিম পূরণ করতেই হবে। রেন বলে তুমি এখানে সবকিছু ছেড়ে চলে যাচ্ছ, তুমি কি আমার ফিলিংসও বুঝতে পারছো না? তবে মীরা তো তার কথা মানে না। পরের দিন রিয়া যখন বাসে করে স্কুলে যাচ্ছিল তখন ও থাইমসকে সেখানে দেখতে পায়। ও জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? থাইম বলে আমি বাসে বসার এক্সপিরিয়েন্স নিতে চেয়েছিলাম। বাস খালি দেখে রিয়া জিজ্ঞাসা করে সবাই কোথায় গেল? থাইম চিৎকার করে বলে আমি এই বাসটা কিনে নিয়েছি। রিয়া তো রেগে যায়, সে দৌড়ে বাসের সামনে এসে বাস থামাতে বলে। থাইম বলে তোমার সমস্যা কি? রিয়া আবার বলে বাস থামাও, কিন্তু বাস থামায় না। তখনই বাসের সামনে একটা গাড়ি চলে আসাতে বাস থেমে যায়। এই সুযোগে রিয়া নেমে যায়। থাইম যখন ওর পিছু নিতে যায় তখনই একটা মেয়ে এসে ওর মুখে জোরে একটা কিক মারে। এই মেয়েটার নাম হলো তিয়া, আর ও থাইমের বড় বোন। তিয়া থাইমকে বলে তুমি এই মেয়েটাকে কেন ডিস্টার্ব করছো? তারপর ও রিয়াকে নিজের গাড়িতে বসায় আর নিজের কার্ড দিয়ে বলে তুমি যখন চাও আমাকে কল করতে পারো। তারপর তিয়া থাইমকে বলে আমি জানি তুমি খারাপ মানুষ না, এই মেয়েটাকে শুধু শুধু কেন জ্বালাতন করছো? তবে থাইম ওইসব প্রশ্নের উত্তর না দিয়ে তার বোনকে জিজ্ঞাসা করে সে দেশে কেন ফিরে এসেছে। তিয়া বলে মা আমাকে একটা আর্জেন্ট কাজ দিয়েছে, উনি ওনার বিজনেস পুরো এশিয়াতে ছড়িয়ে দিতে চায়। এমনটা করলে কিছুই আর আগের মতো থাকবে না, তাই তোমারও গ্রো আপ হওয়া উচিত। পরের দিন রিয়া স্কুলের ছাদে চলে আসে, তবে রেন সেখানে ছিল না। কিছুক্ষণ পরই আচমকায় রেন পিছন থেকে রিয়ার কাছে চলে আসে। রিয়া জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? রেন বলে ছোট থেকেই আমি মীরার অনেক কাছের। মীরা যখন কোনো ডিসিশন নিয়ে নেয় তখন কেউ সেটা বদলাতে পারে না। আমি সবসময় ভাবতাম আমি ওর সাথেই থাকবো, কিন্তু এখন আমার মুভ অন করার সময় হয়েছে। রিয়া বলে মীরা তোমাকে গিফট দেওয়ার জন্য ওর নিজের বাড়িতে ডেকেছে। এদিকে থাইম আবার ওদের দুজনকে একসাথে দেখতে থাকে। তারপর রেন রিয়াকে মীরার বাড়িতে নিয়ে আসে। মীরা ওকে সেই স্যান্ডেলগুলোই গিফট করে যেগুলো ও পার্টিতে রিয়াকে পরিয়েছিল। মীরার রুমের ভিতরে রিয়া তো অ্যাপ4-এর অনেকগুলো ছবি দেখতে পায় যেগুলো তাদের ছোটবেলার ছবি ছিল। তারপর রিয়া হাঁটু গেড়ে বসে মীরাকে বলে আমি রেনকে স্যাড দেখতে পারি না, তাই প্লিজ তুমি যেও না। মীরা বলে আমি যা করতে যাচ্ছি তাতে অনেক মানুষের মুখে হাসি আসবে, তাছাড়া রেন অনেক স্ট্রং, ও নিজের খেয়াল রাখতে পারবে। আমি জানি তুমি রেনকে পছন্দ করো, প্লিজ যেমন আছো তেমনই থাকো। রেন এসব আবার বাইরে থেকে শুনতে পায়। রিয়া যখন চলে যাচ্ছিল রেন ওর কাছে এসে বলে আমি কি তোমাকে মীরার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে বলেছিলাম? তোমার আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার কোনো অধিকারই নেই। রিয়া ওকে ধাক্কা দিয়ে বলে তুমি কি কখনো নিজের ফিলিংসের ব্যাপারে ভেবেছো? তুমি ট্রাই না করে গিভ আপ কেন করছো? রেন বলে আমি কি করতে পারি? রিয়া বলে মীরা যখন নিজের ড্রিমের জন্য এত লড়তে পারে তুমি কেন পারবে না? তোমার মীরার জন্য ট্রাই করা উচিত, কিন্তু তুমি কিছুই করছো না। পরের সিনে সবাই মীরাকে বিদায় দিতে আসে, কিন্তু রেন আসে না। কিছুক্ষণ পর রিয়াও সেখানে আসে। মীরা ওকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে চলে যায়। তখনই পিছন থেকে দৌড়ে রেন চলে আসে। রিয়া রেনকে বলে তুমি কি এখনো কিছু করবে না? রেন নিজের পাসপোর্ট দেখায় আর বলে আমিও ফ্রান্স যাচ্ছি, রেজাল্ট যাই হোক আমি অবশ্যই চেষ্টা করব। রেন রিয়ার কপালে কিস করে বলে তুমি আমাকে মোটিভেট করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তখনই থাইম রেনকে বলে তুমি এটা কিভাবে করতে পারলে? যাওয়ার আগে আমাকে একবার বলার প্রয়োজনও বোধ করলে না? আমরা ছোটবেলা থেকে ফ্রেন্ড, আর তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ। রেন থাইমকে নিজের খেয়াল রাখতে বলে, তবে থাইম তো অনেক ইমোশনাল হয়ে চিৎকার করে বলে আমি এখনো তোমাকে সরি বলিনি। রেন হাসি মুখে বলে এর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে অলরেডি মাফ করে দিয়েছি। এই বলে তারা দুই বন্ধুত্ব আবারও এক হয়ে যায় আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিদায় জানায়। পরের দিন রিয়ার হানা লাঞ্চ করছিল, তখনই কিছু মেয়ে রিয়াকে জ্বালাতন করতে এসে বলে এখন তো রেন তোমাকে বাঁচাতে আসবে না, তোমার কি হবে? তখনই থাইম আচমকায় ডিসপ্লের স্ক্রিনে চলে আসে আর একটা অ্যানাউন্সমেন্ট করে। রিয়া তো এই শুনে পুরা শকড হয়ে যায়। থাইম বলে শনিবার বেলা 1টায় ক্লক টাওয়ারে চলে আসো। রিয়া আমার শুধু এটাই বলার ছিল। হানা তো থাইমের এমন মেসেজ দেখে রিয়াকে জিজ্ঞাসা করতে থাকে তোমাদের মধ্যে কি চলছে? থাইম কি তোমাকে ডেটের জন্য ডেকেছে? রিয়া বলে আরে না, সে মনে হয় আমাকে জ্বালাতন করার আরেকটা নতুন উপায় বের করেছে। পরের দিন থাইম তো ক্লক টাওয়ারের কাছে গিয়ে রিয়ার জন্য ওয়েট করতে থাকে। রিয়া যখন ক্লক টাওয়ারে পৌঁছায় তখন সে দেখে থাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে।
রিয়া থাইমকে একটা ছাতা দেয়, তবে থাইম রেগে ছাতাটা ফেলে দিয়ে বলে আমি জীবনে কখনোই কারোর জন্য অপেক্ষা করিনি। রিয়া বলে আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম? তুমি বৃষ্টি থেকে বাঁচার জন্য অন্য কোথাও তো দাঁড়াতে পারতে, তুমি তো দেখছি মাথা মোটা। থাইম বলে আমি না, তুমি নিজেই মাথা মোটা। এইভাবে তো ওদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভিজার কারণে থাইমের তো ঠান্ডা লেগে যায়। রিয়া ওকে নিজের টাওয়াল দেয়। তারপর রিয়া ওকে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু সেখানে খাবারের দাম দেখে রিয়া তো থাইমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রিয়া বলে চলো অন্য কোথাও যাই। থাইম বলে আমার অনেক খিদা পেয়েছে, তুমি পে করতে না পারলে আমি নিজেই পে করব। কিন্তু তখনই সেখানে দরজাটা বন্ধ হয়ে যায়। রিয়া তো জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ দরজা খুলতে আসে না। ঝগড়া করতে গিয়ে রিয়ার ফোনটাও ভেঙে গিয়েছিল, আর থাইমের ফোনের ব্যাটারি চার্জ শেষ, ফলে তারা হেল্পের জন্য কারো কাছে কলও করতে পারছিল না। থাইম যখন রিয়ার কাছে আসে ও দেখে থাইমের অনেক জ্বর এসেছে, তাই রিয়া জোর করে ওকে মেডিসিন দেয় আর ওর অনেক টেক কেয়ার করতে থাকে। থাইম রিয়াকে ওর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। রিয়া বলে আমি অনেক গরিব পরিবার থেকে বিলং করি, নিশ্চয়ই সময় মতো বাড়িতে পৌঁছাতে না পারার জন্য আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। রিয়া থাইমকে ওর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করলে থাইম বলে আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না, আমি যতদিনই মিসিং থাকি না কেন ওদের কিছুই যায় আসে না। রিয়া জিজ্ঞাসা করে তোমরা সবাইকে রেড কার্ড দিয়ে কেন জ্বালাতন করো? থাইম বলে আজ থেকে আমি তোমার জন্য রেড কার্ড ক্যান্সেল করে দিচ্ছি। তারপর থাইম উঠে চেক করে রিয়া ঘুমিয়েছে কিনা। সে যখন বুঝতে পারে যে রিয়া ঘুমিয়ে পড়েছে, তখন সে তো রিয়ার কোলে ঘুমাতে যায়। এরই মাঝে একজন এসে দরজা খুললে তারা দুজন তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে থাইম রিয়াকে বাড়িতে ড্রপ করতে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি F4 এর সাথে ডেটে গিয়েছিলে? রিয়া বলে এটাকে ডেট বলা যায় না। থাইম জিজ্ঞাসা করে তুমি কি আবারও বাইরে যেতে চাও? রিয়া না বলে দেয়। ও যখন ভিতরে ঢুকছিল কেউ আবার ওদের ছবি তুলে নেয়। যাই হোক, তারপর রিয়া যখন তার বাসার ভিতরে আসে তখন তো সে তার পরিবারের সবাইকে আপসেট হয়ে বসে থাকতে দেখে। রিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। মা বলে তোমার বাবা একজনের কাছ থেকে লোন নিয়েছে, আর সে কথা এতদিন আমাদের কাউকে বলেওনি। এখন সুদ সহ এই টাকা অনেক বেশি হয়ে গিয়েছে। রিয়া যখন টাকার অ্যামাউন্ট দেখে তখন সে তো একদম শকড হয়ে যায়, কারণ এই টাকা তাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল। রিয়া নিজের অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানেও বেশি টাকা নেই, তাই সে ওই লোকগুলোর সাথে দেখা করতে চলে যায় যাদের কাছ থেকে ওর বাবা লোন নিয়েছে। এখানে এসে রিয়া বলে আমার কাছে এখন কিছু টাকা আছে, বাকিটা আমি পরে আপনাদেরকে দিয়ে দিব। তবে সেখানের একটা লোক তাকে বলে আমাদের কাছে টাকা কামানোর একটা সহজ উপায় আছে, তুমি সেটা ট্রাই করো। এবার তো তারা রিয়াকে একটা কস্টিউম পরিয়ে কয়েকজন মানুষের সামনে বসিয়ে দেয়। সেখানের এক কাস্টমার তো রিয়ার কাছে আসার চেষ্টা করে, এমনকি তার সাথে অশ্লীল বিহেভিয়ার করছিল। এই দেখে রিয়াও বসে থাকে না, সে তাকে এক লাথি মেরে সেখান থেকে উঠে পড়ে আর ওই লোকদেরকে বলে তোমাদের বসকে বলে দিও আমি টাকা ফেরত দেওয়ার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করে নিব, এরকম ফালতু কাজ আমি করতে চাই না। পরের দিন হানা এসে রিয়াকে একটা ভিডিও দেখায় যেখানে রিয়া থাইমের সাথে ছিল। যখন থাইম ওকে বাড়ি ড্রপ করতে গিয়েছিল এই ছবিটা তখনকার তোলা। হানা জিজ্ঞাসা করে তুমি কি থাইমকে ডেট করছো? রিয়া বলে না। তখনই থাইম সেখানে চলে আসে আর বলে যদি রিয়ার আমি ডেট করি তাহলে কারো কি কোনো প্রবলেম আছে? তারপর থাইম সবাইকে বলে দেয় যে আজ থেকে আমি রিয়ার রেড কার্ড ক্যান্সেল করে দিয়েছি, এখন থেকে আর কেউ রিয়াকে বিরক্ত করবে না। এবার তো এই ঘটনা পুরো স্কুলে ভাইরাল হয়ে যায় যে রিয়ার থাইম একসাথে ঘোরাঘুরি করছে, তারা হয়তো ডেটও করছে। সবাই তো তাদের একসাথে ছবি তুলতে থাকে। এদিকে এমজে থাইমকে জিজ্ঞাসা করে তোমরা দুজন সত্যি কি ডেটে গিয়েছিলে? রিয়া না বলতেই যাবে, তখনই থাইম বলে ওঠে অবশ্যই সত্যিটা বলবে। রিয়া বলে তুমি তো আমাকে জোর করে ডেটে নিয়ে গিয়েছিলে। রিয়া চলে যাওয়ার পর কেবিন থাইমকে জিজ্ঞাসা করে তুমি কি রিয়াকে নিয়ে সত্যিই সিরিয়াস? তোমরা দুজন অনেক আলাদা, আর তোমার ফ্যামিলি কখনোই রিয়াকে মেনে নিবে না। তুমি তো জানো তোমার মা তোমার বোনের সম্পর্ক মেনে নেয়নি আর তাকে জোর করে বিয়ে দিয়েছিল। থাইম বলে তোমার কথাটা আমি অবশ্যই ভেবে দেখব। এই বলে সে চলে যায়। অন্যদিকে
অন্যদিকে রিয়ার বাবা ওর ফোন ঠিক করছিল, তখনই ডোরবেল বেজে ওঠে। রিয়া দরজা খুলে দেখে বাইরে থাইম দাঁড়িয়ে আছে। রিয়া ওকে বাড়িতে আসতে বলে। রিয়ার বাবা যখন থাইমের নাম শোনে তিনি তো একদম শকড হয়ে যায়, আর থাইমকে আনন্দের সাথে তাদের বাসায় ওয়েলকাম করে। তারপর তো বাসার সবাই মিলে থাইমের অনেক খেয়াল রাখতে শুরু করে। তারা সবাই একসাথে খাবার খায়, যেখানে সবাইকে নিজের স্যাড স্টোরি বলতে বলা হয়। রিয়া বলে, আমার স্টোরিটা খুবই দুঃখের। আমাকে পড়াশোনার সাথে সাথে নিজের খরচও নিজেই বহন করতে হয়, তার উপর আমার ফ্যামিলির বড় একটা দেনা আছে। থাইম বলে, আমার লাইফে এসব সমস্যা নেই, তবে ডিনার টেবিলে আমাদের সাথে কেউই কথা বলে না। আমরা খাওয়ার সময় পুরো সাইলেন্ট থাকি। ওইখানে কনভারসেশন তখনই হয় যখন বিজনেস ডিসকাস করতে হয়, এর বাইরে কোনো কনভারসেশনই হয় না। আমার বাড়িতে সবসময় বেস্ট খাবার বানানো হয়, কিন্তু আজকের ডিনার দুনিয়ার সবচেয়ে টেস্টি ডিনার ছিল। এটা আমি সারা জীবন মনে রাখবো। পরের দিন রিয়া স্কুলে এসে দেখে সবাই কিছু ছবি দেখছে। এগুলো সেই ছবি যখন রিয়া বাড়ি গিয়েছিল। ছবি দেখে রিয়া তো একদম শকড হয়ে যায়, আর তখনই সেখানে থাইম চলে আসে। ও রিয়াকে জিজ্ঞাসা করে, এসব কি? রিয়া বলে, এসব সত্যি না, কেউ আমাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। থাইম বলে, আমাকে কি তোমার কাছে স্টুপিড মনে হয়? আমি তো এখানে স্পষ্টভাবে তোমার ছবি দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে। তারপর একটা ছবি দেখিয়ে সে জিজ্ঞাসা করে, এটা তুমি না? রিয়া বলে, হ্যাঁ। এটা শুনে থাইমের অনেক রাগ হয়। ও সেখানেই ছবিটা ছিঁড়ে ফেলে আর চলে যায়। স্কুলের সব স্টুডেন্ট তো এবার রিয়াকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। এদিকে এমজে বলে, আমার মনে হয় রিয়া সত্যি কথাই বলছে। কেবিন বলে, আমাদের খুঁজে বের করতে হবে এসব আসলে কে করেছে। অন্যদিকে থাইমকে দেখা যায় সে খুব স্যাডলি বসেছিল। এমজে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ওই ছবিগুলো বিশ্বাস করে নিলে? কিন্তু থাইম কিছুই বলে না। এরই মধ্যে কেবিন ক্লাবের মেয়েদের জিজ্ঞাসা করে, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। মেয়েরা বলে, এখানে সবকিছুই সিক্রেট রাখা হয়। কেবিন ওদেরকে সেই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে, তাহলে এসব ছবি কিভাবে লিক হলো? মেয়েটা বলে, আমি কিছুই জানি না। ক্লাবের বস যখন জানতে পারে এটা কেবিন, অত একদম শকড হয়ে যায়। কেবিন ক্লাব ওনারকে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে। ওনার তো কিছুই বলতে রাজি হয় না, আর বলে, আমি কিছুই জানি না। কেবিন বলে, সত্যিটা আমাকে বলে দাও, এতে তোমারই ভালো হবে। যদি আমার ফ্যামিলি এতে ইনভলভ হয়ে যায় তাহলে তোমরা সবাই অনেক বড় বিপদে পড়বে। সেই বাড়ি থাইমার এমজেও ছিল। হানাও সেখানে অন্যরকম একটা লোক নিয়ে চলে আসে। এখানে সে তো অনেক বেশি স্ট্রংলি বিহেভিয়ার করছিল। এমজে এটা দেখে নেয়। হানা তো একটা ড্রিঙ্কসে কিছু মিশিয়ে থাইমের কাছে নিয়ে যায়। থাইম সেটা খেয়ে নেয়। এই ড্রিঙ্ক খেয়ে থাইম তো বেহুশ হয়ে যায়, আর হানা তাকে একটা রুমে নিয়ে আসে। এখানে হানা নোটিস করে ঘুমের মধ্যেও থাইম রিয়ার নামে নিচ্ছে। এটা দেখে হানার অনেক বেশি রাগ হয়। যাই হোক, পরের দিন রিয়া স্কুলে আসলে একটা মেয়ে ওর চেয়ার ভেঙে ফেলে। সে বলে, তুমি থাইমের সাথে ঠিক কাজ করোনি। সবাই বলে, ওর রেড কার্ড তো ক্যান্সেল হয়ে গিয়েছে, ওর সাথে এমনটা করো না। মেয়েটা বলে, ও আমাদের থাইমের সাথে চিট করেছে, আমরা ওকে এভাবে যেতে দিব না। তারপর মেয়েটি বলে, আমি থাইমের কাছ থেকে পারমিশন নিয়ে নিব। ও তখন থাইমকে রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তারা আবারও রিয়াকে বুলি করবে কিনা। রিপ্লাই আসে, তারা বুলি করতে পারে। এই মেসেজটা আসলে থাইম পাঠায়নি, বরং হানা পাঠিয়েছিল। এরই মধ্যে সব মেয়েরা তো রিয়ার ব্যাগ উল্টে ফেলে দেয়। তখনই ব্যাগের ভিতরে ওরা একটা চাবি পেয়ে যায়। রিয়া বলে, এটা আমার ফ্রেন্ডের বাইকের চাবি, প্লিজ এটার সাথে কিছু করো না। কিন্তু সবাই মিলে ওই বাইকটা ভেঙে ফেলে। পরের সিনে কেবিন এমজের কাছে গিয়ে ওকে ক্লাব ওনারের নামটা বলে। এমজে বলে, হয়তো আমরা এই নামটা আগেও শুনেছি। তারপর কেবিন থাইমের ব্যাপারে জিজ্ঞাসা করে। এমজে বলে, কালো একটা মেয়ের সাথে ছিল, তারপর আমি জানি না সে কোথায় গিয়েছে। আমি যখন ওকে মেসেজ করেছিলাম ও রিপ্লাই করেছিল আমি বাড়িতে আছি। কেবিন সে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে। এমজে বলে, ওই মেয়েটা তো রিয়ার ফ্রেন্ড হানা ছিল। স্কুলে সে একরকম হলো, তার রিয়েলিটি কিন্তু একদম আলাদা। তারপর ওরা দুজন হানার ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ওরা জানতে পারে হানা এ ক্লাব ওনারের মেয়ে। এদিকে থাইম যখন ঘুম থেকে ওঠে তখন সে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে আসলাম? হানা বলে, তুমি তো বেহুশ হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। থাইম যখন পর্দা সরায় তখন তো তার রিয়ার কথা মনে পড়ে। সে রিয়ার কথা জানতে চাইলে হানা বলে ওঠে, তুমি রিয়াকে ভুলে যাও। থাইম জিজ্ঞাসা করে, আমার ফোন কোথায়? হানা বলে, রিয়া তোমার যোগ্য না। আমি তোমার যোগ্য হওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি, আমি তোমার উপর রিসার্চ করেছি। থাইম জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? হানা বলে, আমাদের আগেও দেখা হয়েছে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওরা যখন অনেক ছোট ছিল তখন হানা থাইমকে লাইক করত।
করত, কিন্তু থাইম ওকে আগলি বলে রিজেক্ট করে দেয়। হানা বলে থাইমের জন্য আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি, প্লাস্টিক সার্জারি করেছি, এমনকি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য আমি ইচ্ছাকৃতভাবে তোমার সাথে ধাক্কা খেয়েছিলাম, কিন্তু তোমার ফোকাস শুধুমাত্র রিয়ার উপরই ছিল। আমি রিয়াকে সবসময় অপমান করার চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনো অন্যামি নিচ্ছ। থাইম জিজ্ঞাসা করে তুমি এসব কেন করেছ? হানা বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। থাইম বলে তোমার আমাকে হেট করা উচিত, ভালোবাসা না। আমি রিয়াকে চুজ করব। তুমি নিজেকে যতই বদলাও না কেন তুমি কখনই রিয়া হতে পারবে না। তখনই হানা ওর ফোন দেখিয়ে বলে যদি আমি রিয়াকে রাস্তা থেকে সরিয়ে দেই তাহলে তো তুমি আমার হয়ে যাবে। থাইমটা তো নিজের ফোনটা কেড়ে নিতে চায় আর জিজ্ঞাসা করে তুমি রিয়ার সাথে কি করেছো? ও তো বারবার নিজের ফোনটা চাচ্ছিল, কিন্তু হানা দেয় না। তারপর হানা ওকে থ্রেট করে বলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব, আর এর সব দোষ তোমার উপর এসে পড়বে। থাইম বলে প্লিজ এমনটা করো না, কিন্তু হানা তো তার কথা মানছিল না। থাইম ওকে কোনোভাবে থামিয়ে বলে তোমার আগে নিজেকে ভালোবাসা উচিত। এদিকে সবাই রিয়ার বাইক আর ফোন ভেঙে ফেলে। তারপর ওরা বাইকে আগুন লাগিয়ে দেয়। একটা ছেলে রিয়াকে মারতেই যাচ্ছিল, তখনই থাইম চলে আসে আর সবাইকে মারতে শুরু করে দেয়। রিয়ার তো মাথা ঘুরতে শুরু করে। থাইম ওকে কোলে তুলে নিয়ে বলে আই এম সরি, আমার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। তারপর থাইম রিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখানে থাইম রিয়াকে হানার ব্যাপারে সবকিছু বলে দেয়, যে তার ক্লাবে ওঠানো ছবিগুলো রিয়াই ফাঁস করেছে এবং ওই ক্লাবটা রিয়ার বাবারই। এমনকি হানা সবসময় রিয়াকে অপদস্থ করার চেষ্টা করেছে। রিয়ার তো কোনোভাবেই এসব কথা বিশ্বাস হচ্ছিল না। সে বলে হানা কিভাবে আমার সাথে এমনটা করতে পারে। তারপর থাইম রিয়াকে বলে ওর হাতে মেডিসিন লাগাতে। রিয়া থাইমের ইনজুরি দেখে বলে আগে মেডিসিন তোমার হাতে লাগাবো, তারপর আমার হাতে লাগাবো। এখানে থাইম আরো বলে এই ঘটনার পর আমি বুঝে গিয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে আমার সাথে সবসময় থাকতে হবে। থাইম তো এখানে কথা বলতেই থাকে, কিন্তু রিয়া ততক্ষণে তো ঘুমিয়ে পড়ে। ও রিয়াকে দেখে মুচকি হাসে আর সেখানে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রিয়ার যখন ঘুম ভাঙে তখন সে সেখানে থাইমকে দেখতে পায় না। মেয়ের আশায় রিয়া তো ভয় পেয়ে যায়। মেয়েড বলে স্যার এখানে নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর ও রিয়াকে নিয়ে যায় আর বলে স্যার জানতেন না সে বাইকটার মডেল কি ছিল যেটা পুড়িয়ে ফেলা হয়েছে, স্যার শুধু কালারটা জানতেন তাই সব মডেল নিয়ে এসেছে, তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারো। তখন এই থাইম ওকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কি বাইক চুজ করেছো? কিন্তু রিয়া বাইক নিতে মানা করে দেয়। থাইম বলে বাইকটা তোমার ফ্রেন্ডের ছিল, তাই তোমার এটা রাখা উচিত। রিয়া জিজ্ঞাসা করে তুমি সকাল সকাল কোথায় চলে গিয়েছ? থাইম বলে আমি কালকের ওই সবাইকে শিক্ষা দিতে এসেছি যারা তোমাকে হার্ট করেছিল। রিয়া বলে তুমি আবার সিরিয়াস কিছু করে বসো না। থাইম বলে আমি তো শুধু এমজেকে বলেছি, পুরোটা সেই হ্যান্ডেল করছে, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি একটা বাইক চুজ করে স্কুলে চলে আসো, আর যদি চুজ না করতে পারো তাহলে সব বাইকই রেখে দাও। এদিকে হানা ওর জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, তখনই রিয়া ওর কাছে এসে বলে আমি শুনেছি তুমি স্কুল ছেড়ে দিয়েছ, তোমার আমাকে কিছু বলার নেই? হানা মানা করে চলে যায়। রিয়া বলে তুমি একদম ভালো কাজ করনি, আমি তোমাকে কখনই মাফ করতে পারবো না। আমার কখনই মনে হয়নি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা ফেক ছিল, তুমি কিছু না বলেই চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দিব না। কিন্তু হানা কিছু না বলে চুপচাপ চলে যায়। রিয়া যখন ওর লকার চেক করে সে দেখে সেখানে একটা সরি নোট লাগানো ছিল, যেখানে হানা তাকে সরি বলেছে। থাইম আবার এই সবকিছুই উপর থেকে দেখছিল। তারপর ও সবার সামনে অ্যানাউন্স করে কেউ আমার গার্লফ্রেন্ডকে জ্বালাতন করলে আমি মনে করব সে আমাকেই জ্বালাতন করছে। এটা শুনে রিয়ার বাকি সবাই তো একদম শকড হয়ে যায়। রিয়া থাইমকে বলে নিজে নিজে জিনিস অ্যামাজিং করা বন্ধ করো। থাইম বলে কাল তো আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে বলেছিলাম আর তুমি হ্যাঁ বলেছিলে। রিয়া বলে আমি আবার কখন হ্যাঁ বললাম, আমার তো কিছুই মনে নেই। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রিয়া যখন ঘুমিয়েছিল থাইম তখন ওকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? রিয়া ঘুমের মধ্যে হ্যাঁ বলেছিল। তারপর থাইম বলে আমরা আরো কিছু করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। রিয়া তো অনেক ভয় পেয়ে যায়। ও জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি করেছো? থাইম বলে আমি কিছুই করিনি, সবকিছু তো তুমিই করলে। তখনই সেখানে রেন চলে আসে। থাইম আর রিয়া ওকে দেখে তো একদম অবাক হয়ে যায়। এবার থাইম তো রেনকে বলে যে রিয়া আমার গার্লফ্রেন্ড। রেন বলে এটা শুনে আমি
অনেক খুশি হয়েছি। পরের সিনে অ্যাসেম্বলি চলার সময় রিয়া ওর ফোন স্টার্ট করার চেষ্টা করে। অ্যাসেম্বলির মাঝখানে থাইম তো টিচারকে সরিয়ে দিয়ে নিজে একটা অ্যানাউন্সমেন্ট করে আর বলে, রিয়া এখনই মিটিং হলের পিছনে চলে আসো। বাইরে গিয়ে থাইম ওকে বলে, আমি তোমাকে 83 বার কল করেছি। রিয়া বলে, আমার ফোন তো ভেঙে গিয়েছে। থাইম ওকে নতুন একটা ফোন দেয়, কিন্তু রিয়া নিতে মানা করে দেয়। রিয়া তো কোনোভাবেই মানছিল না, তাই থাইম ফোনটা গ্রাউন্ডে রেখে দিয়ে বলে, কারোর ফোন লাগলে এখান থেকে নিয়ে নাও। এবার রিয়ার কাছে আর কোনো অপশনই ছিল না, সে ফোনটা নিয়ে নেয়। পরের সিনে রিয়া রেনের রুমাল ফিরিয়ে দিতে ছাদের উপরে চলে আসে। রিয়া বলে, তুমি বদলে গিয়েছো, তুমি তো স্কেচিংও বন্ধ করে দিয়েছো। রেন বলে, আমার স্কেচবুক কোথাও একটা হারিয়ে গিয়েছে। তারপর রেন জিজ্ঞাসা করে, থাইমের সাথে তোমার ডেট কেমন চলছে? রিয়া বলে, আরে আমাদের মধ্যে তো কোনো রিলেশনশিপই নেই, এটা থাইম নিজেই ডিসাইড করেছে। রেন বলে, তুমি থাইমের সাথে সাথে আমাকেও ডেট করতে পারো, ওকে বলার কোনো প্রয়োজন নেই। এটা শুনে রিয়া তো একদম শকড হয়ে যায়। তখনই রেন হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? যাই হোক, এদিকে রিয়া তো অনেক টেনশনে থাকে। ও যখন ফোন চেক করে তখন দেখে থাইম একের পর এক মেসেজ পাঠাচ্ছে। রিয়ার আরেক বান্ধবী কেনিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ডেটে যেতে চাও? রিয়া বলে, আমি না গেলে থাইম আমাকে আরো জ্বালাতন করবে। তাই কেনিং বলে, শনিবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানা ঘুরতে যাব, তুমি থাইমকে সেখানে ডাকতে পারো। রিয়া যখন থাইমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, ও তো মানা করে দেয়। তারপর ওর কাছে থাইমের কল আসে। থাইম বলে, আমাকে ভালোবেসে আসতে বলো, তাহলে আমি অবশ্যই চলে আসব। এটা শুনে রিয়ার তো অনেক রাগ হয়, কিন্তু থাইমকে আনার জন্য সে ভালোবেসে বলে, প্লিজ চলে আসো। তারপর রিয়া রেনের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে ফ্রান্সে কি হয়েছিল। রেন বলে, ও আমাকে ফ্রান্সে দেখে অনেক খুশি হয়েছিল, আমাকে সেখানে পাঠানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। রিয়া বলে, আমার বাস চলে এসেছে, আর দৌড়ে এসে চলে যায়। তবে দৌড়ানোর সময় ওর ফোনটা পড়ে যায়। পরের সিনে দেখা যায় রেন অনেক রেগে পেন্টিং করছিল। তখনই থাইম সেখানে আসে আর জিজ্ঞাসা করে ডেটে যাওয়ার জন্য লোকেরা কিরকম ড্রেস আপ করে। এই শুনে রেন তো হাসতে শুরু করে আর থাইমের জন্য একটা ড্রেস সিলেক্ট করে দেয়। থাইম তো এখানে রিয়ার ফোনটা খুঁজে পায়। রেন বলে, রিয়া আমার সাথে দেখা করতে এসেছিল, তখন ওর ফোনটা পড়ে গিয়েছিল। পরের দিন থাইমস তো সময় মতো এসে তাদের জন্য অপেক্ষা করছিল। তখন এই রিয়া এসে বলে, আজকে কিন্তু একদম রাগারাগি করবে না। এবার তারা 4 জন মিলে চিড়িয়াখানায় চলে আসে। রিয়ার বান্ধবীর বয়ফ্রেন্ডের নাম ছিল টেসলা। পশু পাখি দেখার সময় টেসলা তো বারবার রিয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু থাইম প্রতিবারই তাদের মাঝখানে চলে আসে। রিয়া থাইমের মুড বদলানোর চেষ্টা করে আর জিজ্ঞাসা করে, তোমার দিনটা কেমন গেল? থাইম বলে, টেসলা না থাকলে দিনটা ভালোই ছিল। রিয়া ওকে থ্যাংক ইউ বলে আর থাইম বলে, আমি একজন ভালো বয়ফ্রেন্ড হওয়ার চেষ্টা করছি। রিয়া বলে, আমি কখন বললাম আমি তোমার গার্লফ্রেন্ড? থাইম বলে, আমি জানি আমরা কাপল না। তারপর ওরা দুজন একটা সেলফি তোলে। থাইম রিয়াকে জিজ্ঞাসা করে, তোমার ফোন কোথায়? রিয়া বলে, হয়তো বাসে ফেলে এসেছি। থাইম আবারও ফোন চেক করে আর জিজ্ঞাসা করে, তুমি কি কারোর সাথে দেখা করতে গিয়েছিলে? রিয়া বলে, না। তারপর থাইম ওয়াশরুমে যায়। যাওয়ার সময় শুনে টেসলা ফোনে কাউকে বলছিল, ক্যানিং আমার টাইপের মেয়ে না, ওর ফ্রেন্ড রিয়া অনেক বেশি কিউট। এটা শুনে তো থাইমের রাগ উঠে যায়, ও টেসলাকে মারতে শুরু করে দেয়। ক্যানিং আর রিয়া চলে আসে। রিয়া বলে, তুমি আজকের জন্য নিজেকে একটু কন্ট্রোল করতে পারলে না? থাইম বলে, তুমি জানো সে কি করেছে? রিয়া বলে, যাই করুক না কেন তাকে মারার কি প্রয়োজন ছিল? থাইম তো প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন স্কুলে আবার একটা খবর ছড়িয়ে পড়ে যে মীরা একটা ছেলেকে পছন্দ করে। এই নিউজ দেখে রিয়া তো তাড়াতাড়ি করে রেনের কাছে চলে আসে। রেনের কাছে আসার পর জিজ্ঞাসা করে, তুমি কেন ফ্রান্স থেকে চলে এসেছিলে? রেন বলে, ফ্রান্সে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি মীরা আমাকে না অন্য কাউকে পছন্দ করে। রেন আরো বলে, আমি একটা ইউজলেস। কিন্তু রিয়া বলে, তুমি ইউজলেস না, তুমি আমাকে বাঁচিয়েছো। এদিকে থাইম আবার ওদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। ওর নিচে নামতেই একটা ছেলের সাথে লড়াই শুরু করে দেয়। এমজে আর কেভিন একে অপরকে বলে, যখন ও এই অবস্থায় থাকে কেউ ওকে থামাতে পারে না। কিছুক্ষণ পর রিয়া আসে আর থাইমকে থামায়। থাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে, এখন থেকে F4-তে শুধু 3 জন মেম্বার থাকবে। এমজে থাইমকে বলে, রিয়েনো তো আমাদের ফ্রেন্ড। থাইম বলে, আমার এমন ফ্রেন্ড লাগবে না, তোমরা দুজনও ওর সাথে কথা বলবে না। এই বলে সে রেগে চলে যায়। রিয়া ওকে থামাতে গেলে থাইম ওকে ফোনটা দিয়ে জিজ্ঞাসা করে, এরপরও কি তোমার আর কিছু বলার আছে? রিয়া থাইমকে বলে, আমি তোমার সাথে ফোনের ব্যাপারে মিথ্যা বলেছিলাম, তোমার যদি রাগ করতে হয় তাহলে আমার উপর করো, রেনের উপর কেন রাগ করেছো? রেন কি করেছে?
এটা শুনে থাইমের তো আরো বেশি রাগ হয়ে যায়। ও জিনিস ভাঙতে শুরু করে আর বলতে থাকে, আমি ওকে F4 থেকে বের করব না, তুমি শুধু বলো তুমি রেনকে ঘৃণা করো। ও বারবার রিয়াকে এটা বলতে বলে, কিন্তু রিয়া বলে না। এসবের জন্য থাইমের অনেক রাগ হয়। অত রাগে রিয়ার উপর হাত তুলতে যায়, কিন্তু তোলে না। সে তো অনেকটা কষ্ট নিয়ে বলে, আমি জানি তুমি আমাকে কখনই চুজ করবে না। যাই হোক, পরের সিনে আমরা তিয়াকে দেখতে পাই, যাকে স্কুল ডিরেক্টর বলে যে ছেলেটাকে থাইম মেরেছিল তার বাবা মা থাইমসের বিরুদ্ধে কেস ফেল করতে চায়। থাইমের ম্যানেজার এসে বলে, আমরা অন্য পার্টির সাথে কথা বলেছি, ওরা না মানলে ম্যাডাম নিজেই কথা বলবে। এদিকে থাইম তো নিজেকে রুমে লক করে রাখে। মেয়েডকে খাওয়ার জন্য বাইরে ডাকে, কিন্তু সে দরজা খোলে না। তখন ওর মা দরজা ভেঙে ভিতরে আসে। উনি থাইমকে বলে, এবার তুমি অনেক বড় একটা লস করেছো, এত এত টাকা খরচ হওয়ার কারণে কোম্পানিতে ইফেক্ট পড়েছে। থাইম বলতে থাকে, ও তুমি তাহলে আমার ব্যাপারে চিন্তিত না, কোম্পানি নিয়ে চিন্তিত। মা বলে, তুমি কি এসব কোনো মেয়ের জন্য করছো? থাইম বলে, এই শুনে তুমি কি করবে? উনি বলে, আমি এখনো কিছুই করিনি, তাই আমাকে তোমার সাথে সেই জিনিসগুলো করতে ফোর্স করো না যেগুলো আমি তোমার বোনের সাথে করেছিলাম। পরের সিনে দেখা যায় রেন রিয়াকে নিয়ে বাইরে ঘুরতে আসে। এখানে তারা দুজন অনেক মজা করে, গেম খেলে, নিজেদের মতো করে সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে। রিয়া বলে, আজকে অনেক মজা হয়েছে। রেন বলে, তুমি থাইমের সাথে ডেটে গিয়েছিলে তাই না? রিয়া বলে, ওইটাকে ডেট বলা যায় না, যখনই আমি ওর সাথে কোথাও ঘুরতে যাই তখনই কোনো না কোনো সমস্যা তো হয়েই যায়। এখানে থাইমকে নিয়ে যখন রিয়া কথা বলছিল তখন তাকে অনেক বেশি হ্যাপি লাগছিল। তাই রেন জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে যদি আমার আর থাইমের মধ্যে একজনকে চুজ করতে বলা হয় তুমি কাকে চুজ করবে? রিয়া তো আর কিছুই বলে না, ও নিজের ব্যাগ তুলতে যায়, কিন্তু ওর ফোনটা পড়ে যায়। ফোন ধরার চেষ্টায় ওদের মাথা তো ঢুকে যায়। যাই হোক, তারপর সেখানে তো রিয়া টেসলাকে, মানে তার বান্ধবীর ওই বয়ফ্রেন্ডকে অন্য একজনের সাথে দেখতে পায়। সে তার দিকেই যাচ্ছিল, কিন্তু রেন তাকে থামিয়ে দেয়। এদিকে টেসলার গার্লফ্রেন্ড কেভিনকে দেখে খুশি হয়ে যায়। কেভিন ওকে ওর পছন্দের কিছু একটা দিয়ে বলে, আমি তোমার শপিং এ হেল্প করতে চাই। কিন্তু টেসলা বলে ওঠে, আমার গার্লফ্রেন্ড যাবে না। তবু সে কেভিনের সাথে চলে যায়। টেসলা ওকে থামিয়ে বলে, তুমি ওকে কিস করলে আমি তোমাকে ছাড়বো না। মেয়েটা বলে, আমি তোমাকে ভয় পাই না, আর ওর সাথে এখানেই ব্রেকআপ করে নেয়। টেসলা বাইরে এসে কেনিং এর সাথে দেখা করে। কেনিং মেয়েটাকে থ্যাংক ইউ বলে চলে যায়। সে কেনিংকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। টেসলা রেগে বলে, F4 এর সব মেম্বাররা লো ক্লাসের মেয়েদেরকে লাইক করে কেন? একদিকে থাইম রিয়াকে পছন্দ করে, অন্যদিকে এই ছেলে দেখছি এখন কেনিনের মতো মেয়ের সাথে ডেট করবে। এসব শুনে রিয়া তো অনেক রেগে যায়। সে টেসলাকে জোরে একটা লাথি মেরে বলে, তোর কি হয়েছে? আমি গরিব, তুই কখনোই আমার বয়ফ্রেন্ড থাইমের মতো হতে পারবি না। আর কখনো যদি তুই থাইমকে নিয়ে কোনো বাজে কথা বলিস তাহলে তো আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। রিয়ার এমন বিহেভিয়ার দেখে রেন তো মুচকি হাসতে থাকে। তারপর রেন থাইমকে কল করে, ওর রেগে বাইরে যায়। এমজে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? থাইম বলে, রেন আমাকে স্কুলে ডেকেছে। এমজে কেভিনকেও কল করে। এখন ওরা চারজনই স্টেডিয়ামে পৌঁছে যায়। থাইম রেনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? যদি তুমি রিয়ার ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি এই ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী না। আমি রিয়ার জন্য F4 হারাতে চাই না। F4 আমার আর রিয়া তোমার। রেন তখন বলে, রিয়া আসলে কখনো তোমার ছিলই না, আমি ওকে লাইক করি। আজ আমি ওকে প্রপোজাল করেছি আর সেও হ্যাঁ বলেছে। এখন থেকে আমি ওর বয়ফ্রেন্ড। রিয়া অনেক কিউট, কিন্তু আমি ওর সাথে কখনোই রিলেশনশিপে থাকতে চাই না, শুধু ওর সাথে টাইম পাস করার জন্যই প্রপোজাল করেছি। এসব শুনে থাইমের তো রেনের উপর অনেক বেশি রাগ হয়। সে রেনকে মারতে যায়। তাদের মধ্যে তো ঝগড়া শুরু হয়ে যায়। এরই মধ্যে রিয়া থাইমকে একটা সরি মেসেজ টাইপ করছিল, কিন্তু তখনই তার কাছে তিয়ার কল আসে। এদিকে রেন থাইমকে বলে, তোমার তো রিয়ার কোনো পরোয়াই নেই। এদিকে রেন থাইমকে বলে ওঠে, তুমি তো এখনই বললে যে তোমার রিয়ার ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই, তাহলে তুমি এত বেশি রেগে যাচ্ছ কেন? থাইম তো রেগে বলে ওঠে, রিয়া আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি তাকে ভালোবাসি, তাই কখনোই তাকে আর ইনসাল্ট করার সাহস করো না। রেন তো হেসে ফেলে আর বলে, আসলে আমি এতক্ষণ ধরে তোমাকে মিথ্যা বলছিলাম। এটা না করলে তুমি তো কখনোই স্বীকার করতে না
যে তুমি রিয়াকে এতটা ভালোবাসো। তারপর সে আরো বলে রিয়াও তোমাকে ভালোবাসে। ও যখনই আমার কাছে আসে শুধু তোমার ব্যাপারেই কথা বলতে থাকে। এইসব শুনে থাইম তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই তাদের এসব কাণ্ড দেখে হাসতে থাকে। তখনই রিয়াও সেখানে চলে আসে। রিয়াকে এখানে দেখে তারা বলে সবকিছু ঠিক আছে। রেনোকে বলে যাও থাইমের সাথে কথা বলো। রিয়া জিজ্ঞাসা করে আমি ওর সাথে কি কথা বলবো। রেন বলে শপিং মলে তুমি তো চিৎকার করে বলেছিলে যে থাইম তোমার বয়ফ্রেন্ড, তাহলে এখন কথা বলতে সমস্যা কি। এই শুনে সবাই তো হাসতে শুরু করে দেয়। থাইম এবার রিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি বলেছিলে যে আমি তোমার বয়ফ্রেন্ড। রিয়া তো মানা করতে শুরু করে দেয় আর লজ্জায় পড়ে যায়। তারপর রিয়া থাইমের ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে বলে টেসলার ব্যাপারটার জন্য আই এম সরি। আসলেই ওই ছেলেটা অনেক বেশি শয়তান। ওই দিন তাকে মেরে তুমি একদম ঠিক কাজ করেছো। ওই দিন ওই বদমাইশ ছেলেটার সাইড নিয়ে কথা বলেছি বলে তুমি হয়তো আমার উপর এখনো রেগে আছো, তাই না। থাইম বলে কি বলছো, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি। তারপর ওর রিয়াকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। সেখানে বসে বলে আমি সবসময় ভয় পেতাম যে আমি আমার ফ্যামিলির মতো স্ট্রং না। এই কারণে আমি সবসময় ভাবতাম স্কুল কন্ট্রোল করতে পারলে আমি বিজনেসও কন্ট্রোল করতে পারবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি নিজেকে হেট করতে শুরু করেছিলাম। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। আমি ডিসাইড করেছি আজ থেকে আমি কারোর সাথেই আর লড়াই করব না, কাউকে রেড কার্ডও দিব না, স্কুলে কোনো ক্ষমতাও দেখাবো না। স্কুলের নিয়ম অনুযায়ী স্কুল চলবে। পরের দিন সকালে রিয়া বাড়ি ফিরে দেখে থাইমের মা সেখানে বসে আছে। রিয়া ওনাকে হেলো বলে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। থাইমের মা বলে তোমরা এত ছোট আর গন্ধওয়ালা বাড়িতে কিভাবে থাকো। রিয়া বলে প্লিজ এসব ফালতু কথা না বলে কেন এখানে এসেছেন সেটা বলেন। থাইমের মা বলে তোমার তো টাকা চাই, এজন্য তুমি আমার ছেলে থাইমকে ফাঁসিয়েছ। আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে। রিয়া বলে টাকা দিয়ে সবকিছু কিনা যায় না, আর সবকিছুর সমাধানও টাকা দিয়ে হয় না। থাইমের মা তো তাকে 15 মিলিয়ন অফার করে, কিন্তু রিয়া মানা করে দেয়। এসব শুনে রিয়ার মায়ের তো অনেক রাগ হয়। উনি বলে আপনি আমার বাড়িতে এসে আমার মেয়েকে কিনতে চাইছেন, আপনার এত বড় সাহস। রিয়ার মায়েরও রাগ কম ছিল না। উনি তো রেগে থাইমের মায়ের উপর ফিশ সস ছুঁড়ে মারে। থাইমের মাও রেগে যায় আর রিয়াকে বলে আমি টাকা দিয়ে এখানে সবকিছুর সমাধান করতে এসেছিলাম, কিন্তু তোমরা টাকা না নিয়ে ভুল করেছো। তুমি যত চেষ্টাই করো না কেন তুমি থাইমের জন্য কখনোই পারফেক্ট হতে পারবে না। এই বলে তিনি চলে যায়। থাইমের মা চলে যাওয়ার পর রিয়া তার মাকে জিজ্ঞাসা করে তুমি এসব জিনিসপত্র প্যাক করছো কেন। রিয়ার বাবা বলে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমার কোনো জবও নেই, তাই আমরা গ্রামে চলে যাব। এই কারণে বেশি করে টাকা ইনকাম করার জন্য রিয়া তো অনেক কাজ করতে থাকে। সে অনেক দিন ধরে স্কুলেও যায় না, নিজের পার্ট টাইম জবে ব্যস্ত থাকে। থাইম ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রিয়া ওর সাথেও দেখা করে না। তাই ও কেবিনকে কল করে হেল্প চায়। কেবিন ফ্লাওয়ার শপে যায় আর কেনিনকে বলে থাইম রিয়ার সাথে কন্ট্রাক্ট করতে পারছে না। কেনিং বলে রিয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করছে, ওর বাবা মা তো কাজের জন্য গ্রামেই চলে গিয়েছে। রিয়া কোনোভাবে সার্ভাইভ করে এই শহরে টিকে আছে। তার উপরে থাইমের মা রিয়াদের বাড়িতে গিয়েছিল আর রিয়াকে থাইমকে ছাড়ার জন্য অনেকগুলো টাকা অফার করেছে, এমনকি তাদের পুরো পরিবারকেও অপমান করেছে। কেবিন জিজ্ঞাসা করে রিয়ার বাবা কোন কোম্পানিতে কাজ করত। পরের সিনে থাইমকে দেখা যায় সে অনেক রেগে নিজের মায়ের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে আপনি রিয়ার ফ্যামিলির সাথে এমনটা করতে পারলেন কিভাবে। জানা যায় রিয়ার বাবার কোম্পানি বন্ধ হওয়ার পিছনে থাইমের মায়েরই হাত ছিল। থাইমের মা বলে তুমি অনেক স্মার্ট হয়ে গিয়েছো, তাহলে একটা মেয়ের পিছনে নিজের সময় কেন নষ্ট করছো। থাইম বলে আপনি যদি এসব বন্ধ না করেন তাহলে আমি রিয়াকে হেল্প করব। মা জিজ্ঞাসা করে তুমি ওর হেল্প কিভাবে করবে। থাইম বলে আমি আমার পুরো চেষ্টা দিয়ে করব। এদিকে রিয়াকে দেখা যায় ও কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখনই ওর কাছে মনে হয় কোনো চোর ওর পিছনে পড়ে আছে, তাই সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। বাড়ি পৌঁছানোর সাথে সাথে আবারও কেউ ওর পিছনে চলে আসে। ও তাকে জোরে একটা থাপ্পড় মারে। দেখা যায় সেটা আর কেউ নয় বরং থাইমই ছিল। ও থাইমকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। থাইম বলে আমি শুধু আমার বাড়ি যাচ্ছি। রিয়া বলে তোমার বাড়ি আবার কোথায়। থাইম বলে আমি তোমার সামনের বাড়িটা কিনে নিয়েছি, এখন থেকে আমি এ বাড়িতেই থাকবো আর আমরা দুজন প্রতিবেশী। রিয়া থাইমকে বলে তুমি এই বাড়িটা কেন কিনলে, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি। থাইম বলে আমি তোমাকে একা কিভাবে ছেড়ে দিতে পারি, তোমরা দুজন এখানে একা থাকো আর এই এরিয়াটা একদমই ভালো না, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। রিয়া বলে তুমি যদি এখানে থাকতে চাও
তাহলে থাকতে পারো, কিন্তু অন্যদের খেয়াল রাখার আগে নিজের খেয়াল রাখা শিখো। থাইম বলে, আমার নাম হলো থাইম, এমন কোনো কাজ নেই যে আমি পারি না। যাই হোক, রাতের বেলা রিয়া ঘুমিয়ে পড়লে থাইম জোরে হেল্পের জন্য চিৎকার করে। রিয়া তো তাড়াতাড়ি দৌড়ে যায়, আর থাইম বলে, আমি কাপড় ধোয়ার চেষ্টা করছিলাম। রিয়া ওকে ওয়াশিং মেশিন ইউজ করা শিখিয়ে দেয়। কিছুক্ষণ পর থাইম আবারও চিৎকার করে। রিয়া দৌড়ের কাছে আসে। থাইম বলে, সামনে ওইটা কি চলছে, যাও ওইটা ধরো। রিয়া একটা তেলাপোকা ধরে থাইমের দিকে ফেলতে শুরু করে। তখনই থাইম ভয়ে আবারও চিৎকার করে। যাই হোক, এভাবেই তারা দুষ্টু মিষ্টির সময় কাটাচ্ছিল। পরের সিনে দেখা যায় তিয়া থাইমকে কল করে বলে, মনে হচ্ছে মা কিছু একটা বড় প্ল্যান করছে, তাই তোমার জন্মদিনের পার্টিটা অনেক বড় গ্র্যান্ড হতে যাচ্ছে। তাই আগে থেকে রিয়াকে কনভিন্স করে তোমার জন্মদিনে আসার জন্য রাজি করাও। থাইম বলে, কিভাবে রাজি করাবো, আমি তো জানি না সে আমার জন্মদিনে যাবে কিনা। তিয়া বলে, চিন্তা করো না, সে অবশ্যই আসবে, আমি ওর জন্য একটা ড্রেসও পাঠিয়েছি। এদিকে রিয়া থাইমের জন্মদিনের ইনভিটেশন কার্ড দেখে, যার সাথে তিয়া একটা অসম্ভব সুন্দর ড্রেসও পাঠিয়েছিল। রিয়া তো যেতে চাইছিল না, কিন্তু ওর ভাই ওকে কনভিন্স করে বলে, সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তোমার ওইখানে যাওয়া উচিত। পরের দিন সকালে থাইমকে দেখা যায় ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি কুকিজ খাও? থাইম বলে, আমি সবকিছুই খাই। আর এখন কুকিজ বানানো শেখার জন্য রিয়া তো স্কুলে এসেও কুকিজ বানানোর রেসিপি দেখতে থাকে। তখনই সে একটা রুমের মধ্যে ওদের 4 বন্ধুকে কথা বলতে শোনে। এখানে তারা বলাবলি করছিল থাইম কিভাবে ওই বাড়িতে সার্ভাইভ করবে। মানে থাইম তো তার বাড়িতে কখনোই কোনো কাজ করেনি। আর এখন রিয়াকে পাহারা দেওয়ার জন্য সে তো ওই বাড়িতে গিয়ে একা থাকছিল, আর তার কোনো কাজের লোকও ছিল না। এই কারণে বাসার সব কাজ তারই করতে হয়, কিন্তু সে তো কোনো কাজই পারত না। এই কারণে তার বন্ধুরা বলে, তুমি এক কাজ করো, রিয়া যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি তোমার বাড়িতে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবে। রেন বলে ওঠে, তুমি যে ওইখানে থাকছো সেখানে তো অনেক চোর আছে, দেখো কখন কোন বিপদে পড়ে যাও। থাইম বলে, আরে ওই এরিয়াতে আমি তো একটা সিকিউরিটি টিম অ্যারেঞ্জ করে রেখেছি, তারাই সবকিছু সামলে নিবে। আমি তো শুধুমাত্র রিয়ার কাছে ভালো হওয়ার জন্য ওই বাড়িতে থাকছি, আর রিয়াকে বুঝাচ্ছি যে আমি তার অনেক কেয়ার করি আর তাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। আরেকজন বলে, দেখো তুমি আবার রিয়ার কাছে ধরা পড়ে যেও না। থাইম বলে, আরে না, রিয়া অনেক বোকা একটা মেয়ে, সে কিছুই বুঝতে পারবে না। তবে এই সব কথা তো রিয়া শুনে ফেলে। সে এখানে এসে বলতে থাকে, তুমি আমাকে কি বললে, আমি বোকা? এই বলে সে তো থাইমকে মারতে শুরু করে দেয়। যাই হোক, পরের সিনে রিয়া বাড়িতে এসে থাইমের বোনের পাঠানো ড্রেসটা দেখতে থাকে। তার মনে পড়ে যায় থাইমের মা তাদেরকে কিভাবে অপমান করেছিল, আর বলেছিল তুমি থাইমের জন্য কখনোই পারফেক্ট হতে পারবে না। এইসব ভেবে রিয়া ড্রেসটা নিয়ে থাইমের বাড়িতে চলে আসে, আর থাইমের মাকে বলে, আমি এই ড্রেসটা ফিরিয়ে দিতে এসেছি। ড্রেস ফেরত দিয়ে রিয়া তার বাড়িতে এসে দেখে থাইম সেখানে আছে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রিয়ার ভাই বলে, থাইম তোমার জন্য খাবার বানাচ্ছিল। এবার থাইম যখন তার খাবারটা নিয়ে আসে তখন দেখা যায় সেখানে সে সরি লিখেছে, তবে সরি বানানটাও সে ভুল লিখেছে। মানে একটু আগে রিয়াকে বোকা বলার কারণে রিয়া তো রেগে গিয়েছিল। এই কারণে থাইম এসে নিজের রান্না করে রিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে। তারপর তারা সবাই মিলে একসাথে খায়। খাওয়ার পর রিয়া মনে মনে ভাবে থাইমের জন্মদিন শুরু হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। সে কাউন্টিং করতে শুরু করে। থাইম তো ওকে দেখে মুচকি হাসে আর নিজেই হ্যাপি বার্থডে বলতে থাকে। তারপর ওরা দুজন ভিতরে যায়। যাওয়ার সময় থাইম বলে, তুমি পার্টিতে আসতে না চাইলে কোনো প্রবলেম নেই। রিয়া বলে, চিন্তা করো না, আমি অবশ্যই আসবো, তবে আমার দেওয়া গিফট তোমার পছন্দ না হলে আবার কমপ্লেন করো না। পরের দিন রিয়া থাইমের জন্য কুকিজ বেক করে। কুকিজগুলোর শেপও পুরো থাইমের মতোই ছিল। তারপর সে সুন্দর করে রেডি হয়ে পার্টিতে চলে আসে। থাইমের মা ওকে বলে, আমি তোমাকে এত কথা শোনালাম, তবু তুমি এখানে চলে এসেছো, তোমার কি একটু লজ্জা নেই? রিয়া বলে, আমি থাইমকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি, তাছাড়া আমি কার জন্য পারফেক্ট হব না সেটা ডিসাইড করা আপনার কাজ না, তাই আপনি গিয়ে আপনার কাজ করুন। এই শুনে থাইমের মার তো অনেক রাগ হয়। অন্যদিকে তো F3 তিনজনই এই সবকিছু শুনছিল। তারা রিয়ার কাছে এসে বলে, তুমি তো অনেক সাহসী, আজ পর্যন্ত কেউই থাইমের মায়ের সামনে এভাবে কথা বলার সাহস পায়নি। রিয়া বলে, আমি থাইমকে শুধু একটা গিফট দিতে এসেছিলাম, দিয়েই চলে যাব। তখনই থাইম এসে রিয়াকে বলে, তোমাকে অনেক কিউট লাগছে।
রিয়া ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। থাইম বলে আমার জন্মদিনের গিফট কোথায়? রিয়া তো নিজের গিফটটা লুকিয়ে ফেলে আর বলে আমি কিছু আনিনি। তারপর তারা যখন কথা বলছিল তখনই থাইমের মা একটা অ্যানাউন্সমেন্ট করে, যেখানে বলা হয় আজকে থাইমের সাথে একটা মেয়ের এঙ্গেজমেন্ট হবে। এই শুনে সবাই তো একদম টাসকি খেয়ে যায়, বিশেষ করে থাইম অনেক বেশি অবাক হয়। থাইমের মা বলে এখনই আমি সেই গেস্টকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই যার সাথে আমার ছেলের এঙ্গেজমেন্ট হবে। তখনই একটা মেয়ে সেদিকে দৌড়ে আসতে গিয়ে আচমকাই রিয়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এই মেয়েটার নাম হলো লিতা, যার থাইমের সাথে এঙ্গেজমেন্ট হতে চলেছে। এসব কিছু শুনে থাইম সহ বাকি সবাই অনেক বেশি অবাক হয়, বিশেষ করে রিয়া। থাইম চিৎকার করে বলে আমি এটা হতে দিব না। তার চিল্লাচিল্লি দেখে সব সিকিউরিটি গার্ড এসে ওকে ধরে ফেলে। তখনই এমজে ওকে গাড়ির চাবি দিয়ে বলে এখনই এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তোমার মা তো তোমাকে ধরে এঙ্গেজমেন্ট করিয়ে দিবে। এবার থাইম তো দৌড়ে রিয়ার হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে ভুল করে রিয়ার হাত না ধরে লিতার হাত ধরে নিয়ে এসেছে। এখানে তো সে লিতাকে দেখে নিজেই ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? লিতা বলে তুমি তো আমাকে টেনে নিয়ে এসেছো। থাইম তো রেগে লিতাকে গাড়ি থেকে বাইরে টেনে বের করে দেয়। লিতা বলে যেহেতু তুমি আমাকে নিয়ে এসেছো তাই তুমি আবার ফিরিয়ে দিয়ে আসবে। থাইম ওকে কিছু টাকা দিয়ে বলে তুমি ট্যাক্সি নিয়ে চলে যাও। লিতা বলে তুমি আমাকে ড্রপ করবে, কিন্তু থাইম মানা করে দেয়। তখনই লিতা ওর কাঁধে চড়ে বসে আর থাইমকে জ্বালাতন করতে থাকে। পরের দিন দেখা যায় থাইমের এঙ্গেজমেন্টের খবর স্কুলে ছড়িয়ে পড়ে। স্কুলের মেয়েরা আবার রিয়াকে থাইম আর লিতার ছবি দেখিয়ে টিস করতে থাকে। এসব দেখে রিয়ার তো অনেক রাগ হয়। বরাবরের মতোই সে চিৎকার করার জন্য স্কুলের ছাদে চলে আসে। তখনই আমরা সেখানে একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল রাই। এদিকে লিতা লুকিয়ে লুকিয়ে ওদের স্কুলে ঢুকছিল, তবে গার্ডরা তো তাকে দেখে ফেলে। এই কারণে সে লুকানোর জন্য দৌড়াতে থাকে। তখনই রিয়া এসে তাকে লুকিয়ে দেয়। রিয়া ওকে বলে তোমার এভাবে লুকিয়ে আসার কি প্রয়োজন ছিল? তুমি তো বললেই পারতে যে আমি থাইমের ফিউন্সে, তাহলে কেউই তোমাকে ভিতরে আসতে নিষেধ করতো না। লিতা বলে আমি এখানে থাইমের সাথে দেখা করতে আসিনি, তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে পার্টির দিন লিতার কারণে তো রিয়ার ড্রেস খারাপ হয়ে গিয়েছে, এই কারণে লিতা তার জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছিল, কিন্তু রিয়া সেটা নিতে চায় না, মানা করে দেয়। তবে লিতা অনেক জোর করে আর সে রিয়ার সাথে বন্ধুত্ব করে নেয় এবং রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ড্রেসটা দিয়ে দেয়। যাই হোক, তারপর রিয়া বাড়িতে এসে দরজা খুলে দেখে থাইম সেখানে বসে আছে। থাইম ওকে বলে আমি তো পার্টিতে ফিরে গিয়েছিলাম তোমাকে আনার জন্য, কিন্তু তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারলে না, এমনকি আমাকে গিফটও দেওনি। রিয়া বলে আমি তোমার গিফট ফেলে দিয়েছি। রিয়ার ভাই বলে তোমার গিফট ফ্রিজের উপরেই আছে। রিয়া তখন ওকে গিফটটা দেয়। থাইম জিজ্ঞাসা করে এটা কি তুমি বানিয়েছো? এটা খাওয়া যাবে তো? রিয়া তখন গিফট ফিরিয়ে নিতে চায় আর বলে তোমাকে গিফট নিতে হবে না। থাইম বলে এটা আমার গিফট, আমি এটা ফিরিয়ে দিব না। তখনই থাইম নিউজে দেখতে পায় থাইল্যান্ডের নাম্বার 1 বিজনেসম্যানের শরীর খারাপের কারণে তার কোম্পানির শেয়ার পড়ে গিয়েছে আর এটা অনেক বড় একটা প্রবলেম হতে পারে। তাই থাইম রিয়াকে গুড বাই বলে চলে যায়। পরের দিন লিতা রিয়ার ফ্লাওয়ার শপে আসে আর রিয়াকে বলে চলো আমরা বাইরে ঘুরতে যাই। রিয়া বলে আমি যেতে পারবো না, আমি এখন কাজ করব। লিতা বলে কেউ যদি তোমার ফ্লাওয়ার শপে সব ফ্লাওয়ার কিনে নেয় তাহলে তো তুমি যেতে পারবে, তাই না? তারপর লিতা তো ফ্লাওয়ার শপের সব ফুল কিনে নেয়। আসলে এই মেয়েটাও মনের দিক থেকে ভালোই ছিল, সে রিয়ার সাথে বন্ধুত্ব করতে চায়। আর এবার সে রিয়াকে নিয়ে শপিং করতে চলে আসে। রিয়া শপিং এ এসে একটা ব্যাগের প্রাইস দেখে একদম শকড হয়ে যায়। লিতা সেই ব্যাগ কিনে নেয় আর বাইরে আসার পথে রিয়াকে গিফট করে দেয়, কিন্তু রিয়া তো নিতে মানা করে দেয়। লিতা বলে তুমি যদি এটা না নাও তাহলে আমি এটা এখানে রেখে চলে যাব। রিয়ার তখন মনে পড়ে যায় থাইমও ঠিক এরকমটাই করেছিল যখন সে ফোন নিতে চায়নি। তারপর রিয়া লিতাকে নিজের বাড়িতে নিয়ে আসে। লিতা তো রিয়ার বাড়ির জিনিসপত্র দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ ও এমন বাড়ি আগে কখনোই দেখেনি। সে রিয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি আবারও তোমাদের এখানে আসতে পারি? রিয়া বলে হ্যাঁ অবশ্যই আসতে পারো। তারপর সে জিজ্ঞাসা করে তোমার আর থাইমের মধ্যে আসলে কি সম্পর্ক? রিয়া বলে থাইম আর আমি শুধু বন্ধু। পরের দিন সকালে লিতা বাড়ি চলে যায়। রিয়া থাইমকে বলে লিতা অনেক ভালো একটা মেয়ে। থাইম ওকে হাক করে বলে আমাকে কয়েকটা দিনের জন্য কোথাও যেতে হবে, তবে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে পারবো না, তাই আমার জন্য অপেক্ষা করো। এই বলে সে চলে যায়। রিয়া তো থাইমকে এরকম সিরিয়াস দেখে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তখনই সে ইন্টারনেটে দেখতে পায় সে বিজনেসম্যান অলরেডি মারা গিয়েছে, আর এখন ওই বিজনেসম্যান মারা যাওয়ার কারণে থাইম নিজের বাড়িতে ফিরে আসে।
পরের সিনে দেখা যায় বিজনেসম্যানের ফিউনারের জন্য সব ফুল রিয়া আর ক্যানিং এর শপ থেকে আসে। কেভিন বলে এই মৃত্যুর কারণে সব বিজনেসম্যানের লাইফ বদলে যাবে। থাইমও তাদের একজন। ফিউনারের অনুষ্ঠান শুরু হয়ে যায়। রিয়া থাইমকে দেখে মনে মনে ভাবে আমাদের দুজনের দুনিয়াটা কত আলাদা। এদিকে লিতা একটু ব্যথা পেলে থাইমকে ব্যান্ডেজ দেয়। লিতা তাকে থ্যাংক ইউ বলে। তারপর থাইম বলে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, তুমি প্লিজ আমাদের এঙ্গেজমেন্টে হ্যাঁ বলো না। লিতা জিজ্ঞাসা করে এঙ্গেজমেন্ট ভাঙার জন্য তুমি কি কিছু করতে পারবে? থাইম বলে অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজে বের করব। আমাদের পরিবার তো শুধুমাত্র বিজনেসের কারণে আমাদের বিয়ে ঠিক করেছে, আমরা তো একে অপরকে ভালোবাসি না, এমনকি ভালোভাবে চিনিও না। লিতা জিজ্ঞাসা করে ভালোবাসা কি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ? থাইম বলে হ্যাঁ, ভালোবাসা আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ফিউনারের পর রিয়া লিতা অনেকক্ষণ বসে কথা বলে। লিতা বলে বিজনেসের কারণে আমাকে থাইমের সাথে বিয়ে করতেই হবে। সে রিয়াকে জিজ্ঞাসা করে ভালোবাসা নিয়ে তোমার কেমন ভাবনা, তুমিও কি জীবনে ভালোবাসাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করো? রিয়া বলে হ্যাঁ। সে বলে যে কারণেই হোক আমাদের এমন কাউকে বিয়ে করা উচিত হবে না যাকে আমরা ভালোই বাসি না। লিতা বলে আগে আমার থাইমকে এতটাও পছন্দ ছিল না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ছেলেটা এতটাও খারাপ না। সময়ের সাথে সাথে আমি তাকে ভালোবাসতে শুরু করব। পরের দিন সকালে রিয়া বাড়ি ফিরলে দেখে থাইম সেখানে ঘুমাচ্ছে। রিয়া ওকে ঘুম থেকে জাগিয়ে তোলে। থাইম বলে আমি বাড়ি থেকে লুকিয়ে চলে এসেছি। রিয়া জিজ্ঞাসা করে তুমি লুকিয়ে কেন এসেছো? থাইম বলে বাড়িতে অনেক কন্ট্রোল আর আমার উপর সারাক্ষণই নজর রাখা হচ্ছে। রিয়া বলে তোমাদের দুজনকে তো একসাথে ভালোই লাগে, লিতা তোমার জন্য একদম পারফেক্ট হবে। এই শুনে থাইম রিয়াকে বাইরে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এসব কথা কেন বলছো? আমি তোমাকে বলেছিলাম আমি সবকিছু হ্যান্ডেল করে নিব, একটু তো অপেক্ষা করো। রিয়া বলে অপেক্ষা করলে কিছুই বদলাবে না, আমাদের দুজনের দুনিয়াটা অনেক আলাদা। এই ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। একটা সমস্যা থেকে বের হলে আরেকটা সমস্যা এসেই যাবে। এই জন্য আমি ঠিক করেছি আমি আমার মতোই থাকতে চাই, বরং তুমি লিতার সাথেই থাকো, কারণ সেই তোমার জন্য ভালো হবে। থাইম তো ওর উপর চিৎকার করতে থাকে আর বলে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কি না এখন এসে আমাকে এসব কথা শোনাচ্ছ? তোমার কাছে কি আমার কোনো মূল্যই নেই? এরই মধ্যে সিকিউরিটি গার্ড তো থাইমকে নিতে চলে আসে। থাইম রিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি ওদেরকে বলে দিয়েছো যে আমি এখানে আছি? রিয়া বলে তোমাকে এখন ফিরে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে রিয়ার কাছে একটা কল আসে। ও যখন বাড়ি থেকে বাইরে আসে তখন দেখে লিতা সেখানে দাঁড়িয়ে আছে। লিতা বলে থাইম আমার সাথে দেখা করতে এসেছিল। তখন এই ফ্ল্যাশব্যাকে দেখা যায় থাইম লিতাকে বলছে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিতা বলে মজা করছো? থাইম বলে একদমই না, আমি সিরিয়াস। এই দেখে লিতাও তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তারপর তো তারা দুজনে একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় আর লিখে দেয় থাইম এবং লিতা এখন রিলেশনশিপে আছে। সিন বর্তমানে আসলে রিয়াও এই সব কিছু দেখছিল। ও লিতাকে অভিনন্দন জানায়। লিতা ওকে জড়িয়ে ধরে বলে আমি তো অনেক হ্যাপি থাইমের মতো একজনকে পেয়ে। এইসবে রিয়ার কষ্ট হলেও সে কিছুই বলছিল না। পরের সিনে রেন রিয়ার কাছে আসে আর রিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি থাইমের ব্যাপারে কিছু ভেবেছ? রিয়া মানা করে। রেন জিজ্ঞাসা করে তোমাদের দুজনের ব্রেকআপ কেন হলো? রিয়া বলে কিসের ব্রেকআপ, আমরা তো কখনো কাপুলই ছিলাম না। তারপর রিয়া রেনের কাছে নিজের পড়াশোনার জন্য হেল্প চায়। রেন জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? রিয়া বলে আমি একদম ঠিক আছি, থাইম যদি মুভ অন করতে পারে তাহলে আমিও মুভ অন করতে পারবো। রেন বলে থাইম এত সহজে মুভ অন করার ছেলে না। অন্যদিকে সব মেয়ে থাইম আর লিতার ব্যাপারেই কথা বলছিল আর রিয়াকে এই নিয়ে জ্বালাতন করছিল। তাই রিয়া দৌড়ে লুকিয়ে পড়ে। তখনই রাই নামের ওই ছেলেটা সেখান থেকে ওকে দূরে নিয়ে যায়। রিয়া জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো? রাই বলে আমি তোমাকে লুকাতে হেল্প করছি, থাইম তোমার উপর রেগে গিয়েছে তাই ও তোমাকে আবারও রেড কার্ড দিয়েছে, কিন্তু আমি থাকতে তোমাকে কেউই কিছু করতে পারবে না। আমি তোমাকে হেল্প করব, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে রেন, কেভিন আর এমজে রায়ের ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করছিল, কারণ তাদের কাছে এই ছেলেটাকে একটু সন্দেহজনক মনে হচ্ছিল। তবে তারা অনেক ঘাটাঘাটি করেও ওর ব্যাপারে তেমন কোনো নেগেটিভ ইনফো পায় না। এদিকে কেউ আসতেই রয় রিয়াকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সবাই সে রিয়াকে ধরে ফেলে। রেন রিয়াকে কল করার চেষ্টা করে কিন্তু ওর ফোনটা বন্ধ আসে। এরই মধ্যে সবাই রিয়াকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। রিয়া বলে রয়কে কিছু করো না, কিন্তু তারা তো রিয়াকেই মারতে থাকে আর রিয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে রেন চলে আসে।
অন্যদিকে দেখা যায় থাইম আর লিতা খুশি মনে একটা পার্টিতে অ্যাটেন্ড করে, কারণ এসব ব্যাপারে কোনো কিছু জানতোই না। আর সে রিয়াকে নতুন করে লাল কার্ডও দেয়নি, তো এসব কার কাজ সেটা তো একটু পরেই জানতে পারবো। এদিকে মেয়েরা রেনকে বলে আমরা হেল্প করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই লোকেরা আমাদের মানা করে দিয়েছে। সেই ছেলেগুলো বলতে থাকে থাইমি ওকে আবার লাল কার্ড দিয়েছে। এই শুনে রেন তো রাগে চিৎকার করে বলতে থাকে রিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোদেরকে ছাড়বো না। তখনই ওর কাছে কেবিনের কল আসে। রেন বলে রিয়াকে আবারও রেড কার্ড দেওয়া হয়েছে। কেবিন জিজ্ঞাসা করে কে দিয়েছে। রেন বলে সবাই তো বলছে এটা নাকি থাইমি দিয়েছে, এখনই গিয়ে পুরো স্কুলের সিসিটিভি চেক করো আর দেখো সত্যি আবার রিয়া রেড কার্ড পেয়েছে কিনা। আমি রিয়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি। রেন তাড়াতাড়ি করে তাকে তুলে হসপিটালে নিয়ে যেতে থাকে। তখনই স্ক্রিনে একটা মেসেজ আসে যে প্ল্যান সাকসেসফুল হয়েছে, এবার প্ল্যান বিয়ের সময়। পরের সিনে দেখা যায় ওরা দুজন সিসিটিভি ফুটেজ চেক করছিল, যেটা দেখে এডিট করা মনে হচ্ছিল। এমজে বলে কেউ তো আমাদের অবশ্যই বোকা বানাচ্ছে। এদিকে রেন রিয়াকে গাড়িতে রাখে। কেবিন তো ওকে কল করে জানাতেই যাচ্ছিল যে রিয়াকে আবার কে রেড কার্ড দিয়েছে, তবে তার আগেই কেউ পিছন থেকে এসে রেনকে মাথায় মারে। কেবিন বলতে থাকে রয় রিয়াকে রেড কার্ড দিয়েছে। তারপর সে কল কেটে বলে প্ল্যান বি নিয়ে কাজ করার সময় হয়ে গিয়েছে। এদিকে তো থাইম পার্টিতে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই লিতা ওর কাছে আসে। ও থাইমের জন্য কুকিজ বেক করেছিল। লিতা বলে আমি তোমাকে কুকিজ খেতে দেখেছিলাম, আমি জিজ্ঞাসা করব না সেই কুকিজ কে বানিয়েছিল, আমি শুধু চাই তুমি আমাকে লাইক করো, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে এই কুকিজগুলো বানিয়েছি। আশা করি তোমার ভালো লাগবে। যতদিন না তুমি আমাকে লাইক করতে শুরু করো আমি ততদিন তোমাকে ইমপ্রেস করার জন্য ট্রাই করতে থাকবো। তখনই ডান্সের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়। লিতা ওকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। থাইম যখন ফোন অন করে রায়ের একটা মেসেজ পায়, সাথে রিয়ার একটা ছবি দেখতে পায়। মেসেজের লেখা ছিল রিয়াকে জীবিত দেখতে চাইলে এই লোকেশনে চলে আসো, আর অবশ্যই একা আসবে। মেসেজ দেখা মাত্রই থাইম তো দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্ক্রিনে এবার একটা স্ক্রুড্রাইভারের মেসেজ আসে, যেখানে লেখা F4 কে পানিশমেন্ট করার সময় হয়ে গিয়েছে। পরের সিনে আমরা দেখি কিছু লোক রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। জ্ঞান ফিরলে ও চারপাশ দেখে সবাইকে জিজ্ঞাসা করে তোমরা সবাই আমার সাথে এমনটা কেন করছো। রায় বলে আসলে আমি মিথ্যা বলেছি যে থাইম তোমাকে রেড কার্ড দিয়েছে, আসলে তো রেড কার্ডটা আমি দিয়েছি। আমি চাই থাইম ফিল করুক যাকে সে কেয়ার করে তাকে হার্ট দেখলে কেমন লাগে। অন্যদিকে থাইমকে রেগে রায়ের দিকে যেতে দেখা যায়। তখনই ওর কাছে কেভিনের কল আসে। কেভিন বলে কেউ রেনের উপর অ্যাটাক করেছে। তারপর কেভিন জিজ্ঞাসা করে তুমি কোথায়। থাইম বলে আমাকে রায় যে জায়গায় যেতে বলেছে আমি তো সেখানে যাচ্ছি। কেভিন বলে আগে এমজের সাথে কথা বলো। এমজে বলে MTF নামের একটা গ্রুপ আছে, এই গ্রুপে তারাই আছে যাদেরকে তুমি রেড কার্ড দিয়েছে, আর এই গ্রুপের কানেকশন ফুফার সাথেও আছে। আর ফুফার সেই ছেলে যাকে থাইম ড্রামার শুরুতেই রেড কার্ড দিয়েছিল। রায় রিয়াকে বলে ফুফাকে রেড কার্ড দেওয়া হয়েছিল এবং তাকে অনেক বুলি করা হয়েছে, এই কারণেই আমি রিভান্স নেওয়ার জন্য এসব কিছু করছি। রিয়া জিজ্ঞাসা করে সে কি তোমার ভাই ছিল। রায় হেসে বলে ও আমার ভাইয়ের থেকেও বেশি। আসলে ফুফার বাবা অনেক ভালো একজন মানুষ ছিল, আমি একজন এতিম ছিলাম, উনি আমাকে অ্যাডপ্ট করে আমার দায়িত্ব নিয়েছে, পড়াশোনা করে বড় করেছে। ফুফা শুধু আমার ভাই না, তার থেকে অনেক বেশি কিছু। সে অনেক ট্যালেন্টেড ছিল, আমি জানতাম ওর ফিউচার অনেক ব্রাইট হবে, কিন্তু F4 ওর লাইফটা একদম বরবাদ করে দিয়েছে। রিয়া জিজ্ঞাসা করে তুমি তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট না। রায় বলে না, আমি স্কুলের সিস্টেম হ্যাক করে নিজের নামের আইডি কার্ড বানিয়ে এই স্কুলে এসেছি। জানা যায় রায় এসব হ্যাকারে অনেক বেশি এক্সপার্ট, আরও ফুফার বাবার কোম্পানিতেও কাজ করত। রেড কার্ড পাওয়ার পর ফুফার কন্ডিশন অনেক খারাপ হয়ে গিয়েছিল। স্কুলের প্রিন্সিপালরাও থাইমদের পক্ষ নিয়ে বলেছিল ফুফার নাকি এই কন্ডিশন পুকুরে ডুবে যাওয়ার কারণে হয়েছে। এসব দেখে রায়ের তো অনেক রাগ হয়েছিল, কারণ কোনো লয়ারই তাদের কেসও নিতে রাজি হয়নি। আর ফুফার বাবার সব টাকা ফুফার ট্রিটমেন্ট করতেই খরচ হয়ে গিয়েছে, যার কারণে এখন ওনার ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গিয়েছে। রায় আরো বলে আমি যখন এই স্কুলে এসেছি তখন তো কাউকেই আর রেড কার্ড দেওয়া হয় না, কারণ থাইম নাকি এই সিস্টেম বন্ধ করে দিয়েছে। তাই আমি সে মানুষদেরকে নিয়ে একটা টিম বানিয়েছি যারা F4 কে হেড করে, তাদেরকে নিয়ে প্ল্যান করেছি এই সব কিছুর রিভেঞ্জ আমি নিজেই নেব।
তুমিও তাদের বিরুদ্ধে ছিলে, কিন্তু তুমি ওদের এত সহজে কিভাবে মাফ করে দিলে? তুমি কি জানো ওরা কতটা খারাপ? তোমার কাছে এখনো সময় আছে, তুমি আমাদের সাথে মিলে যাও। রিয়া বলে, তুমি যা বলছো সবকিছুই সত্যি, তবে তোমার কাজ করার উপায়টা ভুল। ওরা এখন বদলে গিয়েছে। রায় বলে, ওরা যা করেছে তার জবাব ওদেরকে পেতেই হবে। রিয়া বলে, তোমার কাছে এখনো সময় আছে, আমরা অন্য কোনো রাস্তা খুঁজে নিতে পারি। কিন্তু রায় রেগে যায়। এরই মধ্যে থাইমও সেখানে চলে আসে। ও রায়কে বলে, রিয়াকে ছেড়ে দাও। রায় তখন থাইমকে রেড কার্ড দেখিয়ে বলে, তুমি নিজেই এই গেমটা বানিয়েছিলে। তুমি কি জানো তুমি কত মানুষকে হার্ট করেছো? তোমরা মানুষকে প্রথমে লাল কার্ড দাও, পরে মারতে থাকো, তারপর নিজেদের টাকা খরচ করে সবকিছু আবার ঠিক করে ফেলো। এবার তো সব ছেলেগুলো মিলে থাইমকে ধরে ফেলে আর মারতে শুরু করে দেয়। রায় বলে, তোমাকে এভাবে মার খেতে দেখে আমার অনেক বেশি শান্তি লাগছে। রিয়া বলে, প্লিজ তুমি এমনটা করো না। রায় বলে, আমি সবসময় এমনই ছিলাম, আমি শুধু তোমার সামনে ভালো সাজার নাটক করেছি। রিয়া বলে, তুমি যদি খারাপ হতে তাহলে ফুফা তোমাকে এত ভালোবাসতো না। তখনই একটা ছেলে রিয়াকে নিচে ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি অনেক বেশি কথা বলছো। সে আবারও থাইমকে মারতে যাচ্ছিল, কিন্তু রায় একটা কাচের বোতল দিয়ে ছেলেটার মাথায় জোরে মারে, এভাবে রিয়াকে ফেলে দেওয়ার জন্য। তখনই থাইম বলতে থাকে, তোমার যা খুশি আমার সাথে করো, কিন্তু রিয়াকে ছেড়ে দাও। রায় তো তাকে শ্যাট আপ বলে আবারও মারতে থাকে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি কি ওকে একেবারে মেরে ফেলবে নাকি? থাইম রিয়াকে বলে, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নিজেকে বাঁচিয়ে নাও। তবে রিয়া থাইমকে ফাইট করতে বলে। থাইম বলে, আমি যদি ফাইট শুরু করি তাহলে তারা হেরে যাবে। এই শুনে রায় তো অনেক রেগে যায় আর খুব বাজেভাবে থাইমকে মারতে থাকে। সে থাইমকে এত বেশি মারছিল যা দেখে মনে হচ্ছে থাইম মরেই যাবে। এই দেখে বাকি ছেলেরা তো রায়কে থামাতে চেষ্টা করে আর বলে, তুমি যদি এখন না থামো তাহলে তো থাইম মরেই যাবে। রায় বলে, ও মারা গেলেই আমি বেশি শান্তি পাবো। এই বলে সে থাইমকে একটা চেয়ার দিয়ে যখন মারতেই যাবে, তখনই রিয়া কোনোভাবে নিজের হাতটা ছাড়িয়ে থাইমের উপরে গিয়ে পড়ে থাইমকে বাঁচানোর জন্য। ফলে যে বাড়ি থাইমের গায়ে লাগার কথা ছিল সেটা রিয়ার গায়ে লাগে। রিয়া বলে, অনেক হয়েছে, এবার তোমরা থামো। কিন্তু রায় তো অনেক রেগেছিল, তাই সে রাগ দেখিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় রিয়ার থাইম হসপিটালে। তখনই রিয়ার জ্ঞান ফিরে আসে। কেনিং আর কেভিন বলে, রিয়ার জ্ঞান ফিরে এসেছে। ও রিয়াকে বলে, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে। রিয়া তো থাইমের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেনিং কিছুই বলে না। রিয়া তো উঠে চলে যায় আর নার্সকে জিজ্ঞাসা করতে থাকে থাইমের রুমটা কোন দিকে। তিনজন ছেলেই সেখানে থাকে। এখানে এসে রিয়া থাইমের উপরে চাদর দেখে অনেক বেশি কান্না করতে থাকে আর বলে, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না, প্লিজ উঠো। আমি তো এখনো বলিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখনই তো থাইম তার মুখের উপর থেকে চাদরটা সরায় আর হাসতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি থাইম একদম ঠিকঠাক আছে। আর সবাই তো তখন রিয়াকে নিয়ে হাসতে থাকে। তবে থাইমকে জীবিত দেখে রিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই মিলে এটা সেলিব্রেট করতে শুরু করে। রিয়া তো থাইমকে বালিশ দিয়ে মারতে শুরু করে দেয়। থাইম ওকে থামিয়ে বলে, আই লাভ ইউ টু। রিয়া ওকে মারতে মারতে বলে, এসব কথা বলার সময় এখন না। সবাই তো একসাথে তাদেরকে নিয়ে মজা করছিল। এদিকে লিতাও থাইমকে দেখতে এসেছিল, তবে বাইরে থেকে সে ওদের সব কথা শুনে ফেলে, তাই সেখান থেকে সে চলে যায় আর ফুলগুলো ডাস্টবিনে ফেলে দেয়। পরের সিনে দেখা যায় রেন রায়ের সাথে দেখা করে বলে, আমরা সবার কাছে মাফ চাইবো যাদেরকে আমরা হার্ট করেছি। ফুফাও সে লিস্টে আছে। রায় বলে, যাই করো না কেন তোমাদেরকে কেউই কখনো মাফ করবে না, কারণ তোমাদের কোনো আইডিয়াই নেই তোমরা ওদেরকে কতটা হার্ট করেছো। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই থাইম সবার কাছে গিয়ে মাফ চেয়েছে আর বর্তমানে রেন বলে, সবাই আমাদেরকে মাফ করে দিয়েছে, এখন শুধু ফুফা বাকি। রায় রেগে যেতে যেতে থেমে যায়। রেন বলে, রিয়ার সাথে দেখা হওয়ার পর থাইম বদলে গিয়েছে, তোমার রাগ করাটা একদম স্বাভাবিক, কিন্তু এ ব্যাপারটা এখনই শেষ করে দাও। রায় বলে, আমি এটা এত সহজে শেষ করব না। তারপর ও রেনকে একটা ভিডিও দেখায় যেখানে থাইম নিজেই স্বীকার করছে যে এ লাল কার্ড গেমটা সেই শুরু করেছে। রায় বলে, আমি এই ভিডিওটা ইন্টারনেটে পোস্ট করে দিব। এটা শুনে রেন তো টেনশনে পড়ে যায়, কারণ এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে সব মানুষ থাইমের উপর অনেক বেশি রেগে যাবে। যাই হোক, পরের সিনে দেখা যায় রিয়া বাড়িতে পৌঁছানো মাত্রই কিছু লোক তাকে কিডন্যাপ করে থাইমের বাড়িতে নিয়ে আসে। এই দেখে থাইম বলে, আমি তো শুধু গড়িয়াকে আনতে বলেছিলাম, এভাবে কিডন্যাপ করে তোমাদেরকে কে আনতে বলেছে? রিয়া জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন ডেকেছ?
থাইম বলে আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। সে বলে রিয়ান রায়ের সাথে দেখা করতে গিয়েছিল আর ও আমার ভিডিও পোস্ট করা থ্রেড দিয়েছে। এই খবর বাইরে চলে গেলে আমার তো সবকিছুই শেষ হয়ে যাবে, আমার লাইফটা আর আগের মতো থাকবে না। রিয়া জিজ্ঞাসা করে এখন তুমি কি করবে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় রিয়ান যখন রায়ের সাথে কথা বলছিল তখনই সেখানে থাইম এসে ওর কাছ থেকে ফোন নিয়ে নিজেই ভিডিওটা পোস্ট করে দিয়েছিল। এটা শোনার পর বর্তমানে রিয়া তো ওকে মারতে থাকে আর জিজ্ঞাসা করে তুমি এসব কেন করলে? থাইম বলে আমি জানি না কি হতে যাচ্ছে। রিয়া তখন ইন্টারনেটে সার্চ করে তার কোনো ভিডিওই খুঁজে পায় না। থাইম বলে এটা কিভাবে হতে পারে, আমি নিজেই তো ভিডিওটা পোস্ট করেছিলাম। তখনই রিয়ার কাছে রায়ের একটা ভয়েস মেসেজ আসে। সে বলে আই এম সরি, এখন আর আমি F4 এর বিরুদ্ধে নই, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর অবশ্যই তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাকে বোঝানোর জন্য। আর হ্যাঁ, থাইমকে বলে দিও পরের বার ভিডিও পোস্ট করার আগে চেক করে নিতে যে সেটা ঠিক ভিডিও কিনা। রায়ের কথা থেকে আমরা জানতে পারি আসলে থাইম ভুল করে অন্য একটা ভিডিও পাবলিক করে দিয়েছিল। এবার রিয়া থাইমকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করেছ? থাইম বলে আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছিলাম, যা কিছুই হয়ে যাক না কেন আমি ভুলগুলো শুধরে আবারও ভালো একজন মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। রিয়া বলে তুমি কোনো চিন্তা করো না, এরপর থেকে যে সমস্যায় আসুক না কেন আমরা সবাই একসাথে ফেস করব। থাইম রিয়াকে থ্যাংক ইউ বলে নিজের সাথে নিয়ে যায়। বাইরে থাইম একটা টেলিস্কোপ অর্ডার করেছিল যেটা দিয়ে ওর রিয়াকে একটা উল্কাবৃষ্টি যেতে দেখায়। রিয়া বলে আমি এটা প্রথমবার দেখি, কিন্তু এটা অনেক দ্রুতই চলে গেল। থাইম তখন ওকে একটা নেকলেস দেখিয়ে বলে এটা তুমি সবসময় তোমার কাছে রাখবে, আমি স্পেশালি তোমার জন্য এটা বানিয়ে নিয়েছি। এই নেকলেসের উপর রিয়া এন্ড থাইম লেখা ছিল, তবে রিয়া তো নেকলেসটা নিতে মানা করে দেয়। থাইম জিজ্ঞাসা করে এটা নিতে তোমার সমস্যা কোথায়? রিয়া বলে তুমি এখনো লিতার সাথে রিলেশনশিপে আছো। থাইম বলে রায়ের এই ব্যাপারটার জন্য আমি তো লিতার ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। রিয়া বলে এখন লিতা আমার ফ্রেন্ড, আমি ওকে হার্ট করতে চাই না। থাইম বলে তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই লিতার সাথে কথা বলে ব্যাপারটার সমাধান করে নিব। তারপর থাইম আরো বলে তুমি এখন এটা তোমার কাছেই রেখে দাও, সবকিছু সলভ হয়ে গেলে আমি তোমাকে আবারও প্রপোজাল করব। তারপর রিয়া চলে যেতে নেয়। থাইম বলে রাতে যাওয়াটা তো বিপজ্জনক হবে, তুমি আজকের রাতটা এখানেই থেকে যাও। এরই মধ্যে দুষ্টামি করতে গিয়ে তারা তো একজন আরেকজনের উপর পড়ে যায়। তখনই লিতা এসে ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ফেলে আর রিয়াকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? থাইম যখন এর জবাব দিতে যাচ্ছিল তখনই লিতা ওকে থামিয়ে দিয়ে রিয়ার কাছে জবাব চায়। তবে রিয়া কিছু বলার আগেই সেখানে থাকা মেড এসে লিতাকে বলে আমি রিয়াকে এখানে থাকার পারমিশন দিয়েছি। লিতা চলে যাওয়ার পর রিয়া ওকে থ্যাংক ইউ বলে। মেড বলে আমি তোমাকে হেল্প করিনি, তুমি যে ফুলদানিটা ভেঙেছো তার জন্য তোমাকে পে করতে হবে, আর তোমার কাছে টাকা না থাকলে এর জন্য তোমাকে এখন থেকে এই বাড়িতে মেডের কাজ করতে হবে। রিয়া তখন ফুলদানির প্রাইসটা জিজ্ঞাসা করে। মেড বলে 70,000 টাকা। এটা শুনে রিয়া তো একদম শকড হয়ে যায়। মেড বলে তুমি এখানে কাজ করতে না চাইলে টাকা পে করার অন্য কোনো উপায় খুঁজে নিতে পারো। তবে রিয়া এত টাকা কিভাবে জোগাড় করবে? এই কারণে সে মেডের কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন থেকে রিয়া তো সেখানে কাজ করতে শুরু করে। সকালে যখন ও থাইমের রূপ পরিষ্কার করতে যায় তখন তো থাইমকে এই অবস্থায় দেখে সে চিৎকার করে ওঠে। থাইম বলে থামো, এটা তো আমার রুম। তারপর তারা কথা বলতে বলতে আবারও লিতার কথা আসে। থাইম বলে লিতা আমার ফোন রিসিভ করছে না, তাই আমি ওর সাথে কথা বলার জন্য ওর বাড়িতে যাচ্ছি। তখনই সেখানে মেড আসে আর রিয়াকে বলে আমি জানি তুমি থাইমের ফ্রেন্ড, কিন্তু এর মানে এই না যে যখন তখন তুমি থাইমের সাথে আড্ডা দিতে বসে যাবে। তোমার পরের কাজ হলো থাইমকে খাবার দেওয়া, যাও এখনই গিয়ে পরের কাজ মন দিয়ে করো। এবার রিয়া খাবার নিয়ে এসে থাইমকে খাইয়ে দিতে থাকে। এদিকে লিতা তো নিজের আর রিয়ার ছবি দেখছিল। তখনই ওর কাছে ওর বাবা মা চলে আসে। তারা জিজ্ঞাসা করে থাইমকে এখানে আসবে? লিতা বলে হ্যাঁ এখনই সে চলে আসবে। লিতার বাবা মা তো এখানে তাদের বিয়ে নিয়েই কথা বলছিল। তখনই থাইম তাদের থামিয়ে বলে আমার আপনাদের সাথে কিছু বলার আছে। কিন্তু থাইম কিছু বলার আগেই লিতা তাকে থামিয়ে ওর বাবা মাকে বলে আসলে আমি এই বিয়েটা করতে চাই না। তার বাবা মা জিজ্ঞাসা করে কিন্তু কেন? লিতা তখন অনেক ইমোশনাল হয়ে বলতে থাকে এই ছেলের অনেক বেশি রাগ, ও কথায় কথায় আমার উপর রাগ দেখায়। আমি যতই ওকে বোঝানোর চেষ্টা করি ও সবসময় আমাকে হার্ট করে। আমাদের প্রথম মিটিং এর সময় সে আমাকে রাস্তার মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল। এরকম থাইমের ব্যাপারে আরো অনেকগুলো বদনাম করে সে তো তার বাবা মার সামনে কান্না করতে শুরু করে দেয়। মেয়ের এরকম কষ্ট দেখে তার বাবা মা বলে আমরাও তোমাকে এই ছেলের সাথে বিয়ে করতে দিব না, এই ছেলে তো দেখছি একদমই ভালো না, তুমি আর কান্না করো না, তুমি যা চাইবে তাই হবে। তারপর তিনি থাইমকে বলে আমরা ওয়েডিংটা এমন ভাবে ক্যান্সেল করব যাতে দুই পরিবারের কোনো ক্ষতি না হয়।
পরের সিনে কেভিন রিয়াকে তুলে গাড়িতে রাখে, থাইমও গাড়ির ভিতরেই থাকে। এখানে থাইম আবার নতুন করে রিয়াকে প্রপোজাল করে। রিয়া তখন নেকলেসটা বের করে তাকে পরিয়ে দিতে বলে। থাইম ওকে নেকলেসটা পরিয়ে দেয়। রিয়া বলে এটাই হলো আমার আনসার। থাইম জিজ্ঞাসা করে তুমি আবার কখন আনসার দিলে? রিয়া বলে নেকলেস পরে নেওয়া মানেই তো আমি হ্যাঁ বলে দিয়েছি। থাইম তখন অনেক খুশি হয়ে যায় আর তাকে দেখতে থাকে। রিয়া বলে এখন থেকে আমরা অফিসিয়ালি কাপল। অন্যদিকে থাইমের মায়ের কাছে তো তাদের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার খবর চলে যায়। এই দেখে তিনি অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখা যায় রিয়া বাড়ি যাওয়ার সময় নিজের মায়ের সাথে কথা বলছিল। তখনও রেনকে নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। রিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। রেন ওকে বলে এখান থেকে চলে যাও, কিন্তু রিয়া ওকে ধাক্কা দিয়ে ভিতরে যায় আর দেখে কিছু লোক ওর বাড়ি থেকে সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। আর এই সব কিছু থাইমের মায়েরই কাজ ছিল। এদিকে আবার মেয়ের থাইমকে তার মায়ের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয় যে তার মা রিয়ার বাড়ি একদম ভেঙে ফেলছে। এই শুনে থাইম তো বেরিয়ে যায়। অন্যদিকে রিয়া তো এই লোকদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা বলে আমরা তো শুধু অর্ডার ফলো করছি। রিয়া জিজ্ঞাসা করে এটা কার অর্ডার। তখনই থাইমের মায়ের ম্যানেজার চলে আসে আর রিয়াকে বলে এখন এই বাড়িটা হলো ল্যান্ড পার্মা গ্রুপের, আর এই কোম্পানির মালিক থাইমের মায়ের কাছে বিক্রি করে দিয়েছে। তখনই রিয়ার কাছে থাইমের মায়ের কল আসে। উনি বলে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার বাড়িতে এখনই চলে আসো। এরই মধ্যে থাইমও সেখানে চলে আসে। থাইম তো রিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নিজের মাকে বলে রিয়া তোমার সাথে কথা বলবে না, এবার তুমি তোমার লিমিট একদম ক্রস করে ফেলেছো। ওর মা বলে আমি শুধু বিজনেস করছি। উনি বলে এই গেমটা পুরোপুরি তোমার সেই লাল কার্ড দেখানো গেমের মতোই যেটা তুমি স্কুলে খেলতে। আমি রিয়াকে রেড কার্ড দিয়েছি, তুমি যদি আমাকে থামাতে পারো তাহলে থামিয়ে দেখাও। যাই হোক, পরের সিনে দেখা যায় তারা সবাই রেনের বাড়িতে বসে এসব নিয়ে কথা বলছিল। একজন জিজ্ঞাসা করে তুমি রিয়াকে নিজের সাথে রাখছো না কেন? থাইম বলে রিয়া আমার সাথে থাকতে চায় না, সে তার কাজিন কেনিং এর সাথে থাকতে চায়। রেন বলে তুমি কোনো চিন্তাই করো না, আমরা সবাই মিলে তোমাদের দুজনকে হেল্প করব। এদিকে ফ্লাওয়ার শপে ওরা দুজন কথা বলছিল। রিয়া বলে উনি আমাকে থাইম থেকে আলাদা করতে চায়, কিন্তু আমি এটা হতে দিব না। ওর আঙ্কেল বলে এই লোকেরা তো অনেক পাওয়ারফুল। রিয়া বলে আমি ওদেরকে একদমই ভয় পাই না। তখনই রিয়ার আঙ্কেল ওকে একটা রুম দেখিয়ে বলে এটা অনেকদিন থেকেই খালি পড়ে আছে, তুমি এখানে থাকতে পারো। তারপর সবাই মিলে তো ও নতুন বাড়ির জন্য জিনিসপত্র নিয়ে আসে। থাইম বলে তুমি একদমই একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। রেন বলে আমরাও তোমাকে হেল্প করতে চাই। রিয়া রাজি হয়ে যায়। সবাই মিলে রুমটা সুন্দর করে সাজায়। রিয়া থাইমকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব? থাইম বলে আমি জানি না, কিন্তু কিছুদিন আমি বাড়িতে যাব না, আমি রেনের সাথে রেনের বাড়িতেই থাকবো। আর আজ থেকে তোমাকে একা লড়তে হবে না, আমি সবসময় তোমার সাথে আছি। রিয়া জিজ্ঞাসা করে তোমার মা কবে আমাদেরকে অ্যাকসেপ্ট করবে? থাইম বলে জানি না, দেখা যাক কে আগে গিভ আপ করে, আমি নাকি মা। এখানে তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে। কথা বলার এক পর্যায়ে রিয়া তো থাইমকে কিস করতে যায়। ঠিক ওই সময় ওই তিনজন ছেলে সেখানে চলে আসে আর বলে থাইম তো দেখি অনেক বড় হয়ে গিয়েছে। এই শুনে থাইম তো তাদেরকে দৌড়ানি মারে। তখনই থাইমের কাছে কারোর একটা কল আসে আর সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এমজে আর কেভিন রিয়াকে বলে থাইমের সব কার্ড ব্লক হয়ে গিয়েছে আর একটা রিউমারও চলছে যে থাইমের মা তাকে পার্মা গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তখনই ওরা ওর আঙ্কেলের চিৎকার শুনতে পায়। বাইরে এসে তারা জানতে পারে এই সবটা এখন আর তার আঙ্কেলের নেই। তখনই কেনিং এর কাছে ওর বাবার কল আসে। জানা যায় ওর বাবাকেও জব থেকে ফায়ার করে দেওয়া হয়েছে। এইসব দেখে থাইম তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই সব কিছু তার মাই করছিল। রেন জিজ্ঞাসা করে এখন আমাদের কি করা উচিত? ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেয়ের থাইমকে বলেছিল তোমার মা তোমাকে আর রিয়াকে আলাদা করার জন্য সবকিছু করবে, কিন্তু তোমার ভয় পাওয়া উচিত হবে না। যখনই আমরা ভালো কিছু করার চেষ্টা করি সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। তোমার মা রিয়াকে যত হার্ট করবে রিয়া ততই পাওয়ারফুল হবে। বর্তমানে দেখা যায় রিয়া থাইমের মায়ের সাথে দেখা করতে যায় আর বলে আমি জানি আমি আপনাকে কখনই হারাতে পারবো না, এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি থাইমের থেকে দূরে চলে যাব। আপনি সবকিছু আবার আগের মতো করে দিন। থাইমের মা বলে তুমি অনেক স্মার্ট, তুমি তাড়াতাড়ি সবকিছু বুঝে গিয়েছো। রিয়া বলে থাইমও আগে আপনার মতোই ছিল, যে কিনা জিতার জন্য সবকিছুই করতে পারত, কিন্তু এখন সে বদলে গিয়েছে। ও কখনো এমন মানুষ হবে না যেমনটা আপনি ওকে বানাতে চান। আমরা একসাথে না থাকলেও ও আপনাকে কখনোই আর ভালোবাসবে না।
উনি তখন বলে ওঠে, তোমার মধ্যে কিছু একটা তো অবশ্যই আছে, যার কারণে তুমি থাইমকে বদলে দিয়েছো। তারপর রিয়া যখন বাইরে আসে তখন দেখে থাইম ওকে অনেকবার কল করেছে। রিয়া ওকে কল করে জিজ্ঞাসা করে, আমরা কি দেখা করতে পারি? থাইম ওর কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, আমার মা তোমার সাথে কি কথা বলেছে? রিয়া বলে, আমি তোমার মাকে কনভিন্স করতে গিয়েছিলাম আর উনি আমার কথা মেনেও নিয়েছে। থাইম তখন ওকে জড়িয়ে ধরে, কিন্তু রিয়াকে অনেক বেশি স্যাড দেখাচ্ছিল। তারপর রিয়া থাইমকে নিয়ে হাঁটতে বের হয়। তারা দুজনে মিলে অনেক মজা করে, অনেকক্ষণ কথা বলে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি ফিউচারে কি করবে? থাইম বলে, আমি তোমার সাথে পার্মা গ্রুপ হ্যান্ডেল করব। সে আরো বলে, আমি পার্মা গ্রুপকে পুরোপুরি বদলে দিব। এটা করলে মানুষের লাইফও বদলে যাবে, এটা মানুষের হেল্প করবে আর বিজনেসও গ্রো করবে। এই কারণে আমি ডিসাইড করেছি আমি সবকিছু নতুন করে শিখবো। আর আমি একা একা এসব কিছু শিখতে গেলে আমার অনেক বেশি টাইম লাগবে, তবে তুমি আমার পাশে থাকলে এটা অবশ্যই আমি করে দেখাবো। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। থাইম রিয়াকে চলে যেতে বলে, কিন্তু রিয়া সেখানেই দাঁড়িয়ে থাকে। থাইম আবারও ফিরে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? রিয়া বলে, আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। থাইম বলে, এসব তুমি কি বলছো? নিশ্চয়ই আমার মায়ের কারণে এসব বলছো, তাই না? রিয়া মানা করে। থাইম জিজ্ঞাসা করে, এবার ওরা কাকে হার্ট করেছে? রিয়া বলে, আমাকে একটা পেপার দিয়েছে। থাইম জিজ্ঞাসা করে, কিসের পেপার? রিয়া বলে, উনি আমাকে চেক দিয়েছে। তখনই আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। থাইমের মা রিয়াকে নিজের মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে, আমার ক্যান্সার হয়েছে, এই কারণে আমি থাইমকে সব রকমের বিজনেস শিখিয়ে দিয়ে যেতে চাই, কিন্তু আমার কাছে তো বেশি সময় নেই। আমার যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, থাইমের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি এটা চাই না, তাই আমি থাইমকে তাড়াতাড়ি গ্রো আপ করার জন্য ফোর্স করছি, কারণ আমার পর থাইমই পার্মা গ্রুপ চালাবে আর তুমি একমাত্র মানুষ যে ওকে আবারও আগের মতো বানিয়ে দিতে পারবে। তুমি ওকে ছেড়ে চলে গেলেই সে আবারও আগের মতো হয়ে যাবে। প্লিজ তুমি আমাদের জন্য এটা করো। একজন মা হিসেবে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, থাইমকে আগের মতো বানিয়ে দাও। উনি রিয়াকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। বর্তমানে দেখা যায় থাইম জিজ্ঞাসা করে, উনি কি তোমাকে টাকা দিয়েছে? তুমি কি সেটা নিয়েছো নাকি? রিয়া বলে, হ্যাঁ, উনি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকার জন্য অনেকগুলো টাকা দিয়েছে আর আমি সেটা নিয়েও নিয়েছি। সত্যি বলতে আমি আমার জীবনে এত টাকা কখনোই দেখিনি। থাইম বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো, তুমি কখনোই টাকা নিতে পারো না। রিয়া বলে, তুমি যে মানুষকে চিনো আসলে আমি সেটা না। আমি স্কুলে যা যা করেছি সবকিছু শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছি, কারণ আমি জানতাম তুমি অনেক বড় লোক। থাইম জিজ্ঞাসা করে, আমাদের মধ্যে এতদিন যা যা হয়েছে সবকিছুই কি তাহলে মিথ্যা ছিল? রিয়া বলে, হ্যাঁ, সত্যি বলতে তোমার সাথে ভালোবাসার অভিনয় করাটা অনেক কঠিন ছিল, তবে আমি পেরেছি আর এই সবকিছু আমার প্ল্যান অনুযায়ী হয়েছে। এখন আমি টাকা পেয়ে গিয়েছি, এই কারণে অ্যাক্টিং করার আর কোনো প্রয়োজন নেই। থাইম তো এখনো বিশ্বাসই করতে পারছিল না যে রিয়া এমনটা করতে পারে। থাইম বলে, এটা কখনোই সত্যি হতে পারে না। থাইমকে কান্না করতে দেখে রিয়াও কান্না করতে শুরু করে দেয় আর বলে, তুমি আসলেই বাচ্চা একটা ছেলে, তুমি কোনো কিছুই করতে পারবে না, গ্রো আপও করতে পারবে না, এটাই আমার শেষ অ্যাডভাইস। থাইম জিজ্ঞাসা করে, আমি যদি অন্য সবার মতো সাধারণ ছেলে হতাম তাহলে কি তুমি আমাকে কখনোই ভালোবাসতে না? রিয়া তখন নেকলেসটা ফিরিয়ে দিয়ে বলে, তুমি যদি সাধারণ একটা ছেলে হতে তাহলে কখনই আমি তোমার দিকে ফিরেও তাকাতাম না। এই শুনে থাইম অনেক বেশি কষ্ট পায়। সে নেকলেসটা দূরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রিয়া তখন ওই নেকলেসটার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সবকিছু গুছিয়ে রিয়া নিজের গ্রামের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। ও ট্রেনে বসে ওই নেকলেসটাই দেখছিল। আসলে গতকাল থাইম এটা ফেলে দেওয়ার পর সে আর এটা ফেলে আসতে পারেনি, তাই নিজের সাথে নিয়ে এসেছিল। পরের সিনে ম্যানেজার থাইমের মাকে বলে, রিয়া খান থেকে চলে গিয়েছে, এখন থাইমকে আপনি বিজনেস শিখাতে পারবেন, এখনই থাইমকে বিজনেস শিখতে হবে। তখনই থাইমের মা নিজের মেডিকেল রিপোর্টগুলো পুড়িয়ে দেয়। তারপর 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখি থাইম এখন কোম্পানির সিইও হয়ে গিয়েছে। কারুর পারফরমেন্স একটু খারাপ হলে সে তাকে জব থেকে ফায়ার করে দেয়, মানে সে আবারও রুড হয়ে গিয়েছে। এসব দেখে ওর মা তো অনেক খুশি হয়। তবে তার বোন তিয়া ওর কাছে এসে বলে, তুমি একটু বেশিই করছো, এই মানুষেরা আমাদের জন্য অনেক দিন ধরে কাজ করছে, তুমি একদম মায়ের মতো হয়ে যাচ্ছ, তুমি রিয়ার সাথে থাকতেই বেশি ভালো ছিলে। তারপর একদিন টিভিতে ফার্মাদের ব্যাপারে নিউজ চলছিল। তখন আবার রিন সেখানে রিয়াকে দেখতে পায়। তারপর রিম তো থাইমের কাছে আসে আর ওকে ফোনে রিয়ার ছবি দেখিয়ে বলে, আমি জানি রিয়া এখন কোথায় আছে। অন্যদিকে রিয়া তার বাড়ির সামনে কিছু লোকদের ওর ফ্যামিলিকে হ্যারাস করতে দেখে। রিয়া জিজ্ঞাসা করে, তারা এমনটা কেন করছে? তারা তো নিজেদের টাকা চাইতে থাকে। সবাই রিয়াকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে চলে যায়। এসবে রিয়া তো অনেক চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটা গাড়ি থামে আর রিন গাড়ি থেকে নামে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি
এখানে কিভাবে আসলে? একজন মহিলা বলে ওঠে, এটা কি তোমার বয়ফ্রেন্ড নাকি? সেই কি সব টাকা ফিরিয়ে দিবে? রেন বলে হ্যাঁ। তারপর সে সবার টাকা ফিরিয়ে দেয়। এবার রেন রিয়ার জামা কাপড় সাফ করে দিয়ে বলে, তুমি আমার টাকা পরে ফিরিয়ে দিও। আমি জানি তোমার হেল্প চাই না, কিন্তু আমি হেল্প করতে চাই। রিয়া জিজ্ঞাসা করে, তুমি কি চাও? রেন বলে, আপাতত তো আমার অনেক খিদা পেয়েছে, তাই রিয়া ওর জন্য নুডলস বানায়। ওর রেনকে নুডলস দিয়ে বলে, আমি জানি না এটা তোমার পছন্দ হবে কিনা। রেন বলে, তুমি বানিয়েছো, এটা খুবই টেস্টি হবে। রিয়ার বাবা মা ওর জন্য রুম রেডি করতে থাকে, কিন্তু রিয়া ওদের থামায়। রেন বলে, আমি এখানেই থাকতে চাই, আমি কি এখানে থাকতে পারি? রিয়া বলে, অবশ্যই, তোমার যতদিন ইচ্ছে ততদিনই থাকতে পারো। তারপর আমরা রেনকে রিয়ার সাথে ওদের জমিতে কাজ করতে দেখি। এখানে সে তাদেরকে হেল্প করে। রিয়ার বাবা মার নৌকা আটকে গেলে রেন তো পানিতে নেমে ওদেরকে সাহায্য করে। রিয়া জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? রেন তখন উল্টো বলে, তুমি কি আজকে আমার সাথে ডেটে যাবে? রিয়া কিছুই বলে না। তারপর আমরা দেখি ওরা তিনজন সমুদ্রের পাশে বসে আছে। ওরা সেখানে অনেক এনজয় করে। রিয়ার ভাই বলে, যখন থেকে ও এখানে এসেছে একবারও হাসিনি। ওকে দেখে মনে হতো ও যেন হাসতেই ভুলে গিয়েছে। আজকে সে তোমার জন্য হেসেছে, এই কারণে তোমাকে অনেক ধন্যবাদ। পরের সিনে আমরা তিয়াকে দেখি। ও থাইমকে বলে, যে কোম্পানির কন্ট্রাক্ট তুমি ক্যান্সেল করেছো সেটা তো দেউলিয়া হয়ে যাবে, তুমি কি কিছুই করবে না? তখনই ওর মা বলে, তোমার কাছে এর থেকে বেটার কোনো চয়েস নেই, শুধু তোমার সিগনেচারটাই বাকি। পার্মা গ্রুপের ফিউচার এখন তোমার হাতে। অন্যদিকে রিয়া বাড়ি ফিরলে রেন সেখানে থাকে না। তখনই রেন কল করে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে দেখা করতে পারো? তখনই আমরা দেখি কেউ থাইমকে কিডন্যাপ করেছে। রেন রিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে থেকে কেমন ফিল করছো? রিয়া বলে, জায়গাটা ভালো, কিন্তু এখানে লাইফ হার্ড, অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তবে আমি ফিরে যাব না। রেন বলে, এতদিন হয়ে গিয়েছে, তুমি থাইমের থেকে এত দূর চলে এসেছো, তারপরও তো তুমি তাকে ভুলতে পারোনি, কারণ থাইমই তোমার সত্যিকারের ভালোবাসা। এই শুনে রিয়া তো কান্না করতে শুরু করে দেয়। রেন হেসে নিজের ফোনে একটা ভিডিও দেখায়। জানা যায় এমজে আর কেভিনই থাইমকে কিডন্যাপ করেছিল। রিয়া জিজ্ঞাসা করে, তুমি আমাকে এটা কেন দেখাচ্ছ? রেন বলে, দেখতে থাকো, তোমার আনসার পেয়ে যাবে। এদিকে থাইম জিজ্ঞাসা করে, এইসব কি, তোমরা আমার সাথে মজা করছো? কেভিন বলে, যদি ডিলটা কালকে সাকসেসফুল হয়ে যায় তাহলে পুরো দেশের পাওয়ার তোমার মায়ের হাতে চলে যাবে, তারপর তুমি চাইলেও ওনাকে আর কেউই থামাতে পারবে না। থাইম বলে, আমি কিছুই করতে পারবো না, তোমরা আমাকে যেতে দাও। এমজে বলে, লাভ চ্যাপ্টার তো এখনো বাকিই আছে, কারণ একমাত্র এই ভালোবাসাই তোমাকে ঠিক করতে পারবে। থাইম বলে, এসবের মধ্যে ভালোবাসার কোনো জায়গাই নেই। এমজে বলে, তোমার আইডিয়া যতই রিক্সি হোক আমরা তোমার সাথেই আছি, কারণ আমরা তোমাকে অনেক ভালোবাসি। কেভিন বলে, তুমি যে ফিউচার চাও সেটা পসিবল, আমরা রিয়ার জন্য এখানে আছি, ও যদি তোমাকে এতটা বদলে দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? তখনই তো থাইম তার হাতের বাঁধন খুলে দাঁড়িয়ে পড়ে। এই দেখে তারা দুজন তো ভয় পেয়ে যায় আর ভাবে থাইম এখন তাদের কি অবস্থা করবে। কিন্তু তখনই থাইম গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, চাইলে এসব আমি এখনো করতে পারি, তাই না? কেভিন জিজ্ঞাসা করে, তুমি এখনো রিয়ার ব্যাপারে ভাবো, তাই না? থাইম বলে, আমি প্রতিটা মুহূর্তেই রিয়ার ব্যাপারে ভাবি, আমি কখনই ওকে ভুলতে পারিনি। এটা শুনে রিয়াও কাঁদতে শুরু করে দেয়। রেন রিয়াকে বলে, তোমার ভাই আমাকে থাইমের মায়ের ক্যান্সারের ব্যাপারটা বলেছিল, যদি থাইমের মায়ের সত্যি ক্যান্সার থাকতো তাহলে অবশ্যই আমরা জানতাম, তোমাকে উনি বোকা বানিয়েছে। এই শুনে রিয়া তো চিৎকার করে থাইমকে বলে, আই এম সরি থাইম, আমি আসলেই অনেক বোকা একটা মেয়ে। অন্যদিকে থাইম মিটিং এর জন্য বেরিয়ে গিয়েছিল। এমজে রেনকে বলে, এখানে সব ঠিক আছে। এদিকে রিয়া রেনকে বলে, চলো এখনই বের হতে হবে। অন্যদিকে মিটিং শুরু হয়ে গিয়েছিল। থাইম সেখানে পৌঁছে যায় আর বলে, আমি কার পুরো রাত ধরে ডকুমেন্টস পেপার রেডি করেছি। মা জিজ্ঞাসা করে, কিসের ডকুমেন্ট? থাইম সবাইকে বলে, আমার নতুন কিছু প্ল্যান আছে। ওর মা বলে, আমি এটা হতে দিব না। অন্যদিকে রিয়াও সেখানে পৌঁছে যায়। থাইম তো প্রথমে নিজের মায়ের পলিসির ব্যাপারে বলতে থাকে, যা থেকে পার্মা গ্রুপ সবসময় প্রফিট করেছে। তারপর সে নিজের পলিসির ব্যাপারে বলে, যেখানে তাদের বেশি প্রফিট না হলেও তাদের সাথে যারা জড়িত আছে ওই সব কোম্পানিরই প্রফিট হবে, কেউই দেউলিয়া হবে না। থাইম বলে, কাজটা একটু কঠিন, তবে অবশ্যই আমি সেটা করে দেখাতে পারবো। এই দেখুন প্রুফ। এমজে, কেভিন আর রেন আগে থেকেই থাইমকে 3 বিলিয়নের ফান্ড দিয়ে রেখেছিল। এই তিনজন এই প্রজেক্টের জন্য রেডি। ও আরো বলে, এবার আপনারা সবাই আমাকে আপনাদের ডিসিশন জানাতে পারেন, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, পার্মা গ্রুপকে আমার পলিসি ফলো করতে হবে। এই প্রজেক্ট যে সাকসেসফুল হবে আমি সেটার গ্যারান্টি দিচ্ছি। কেউ তো কিছুই বলছিল না। তখনই থাইমের মা মুস্কি হেসে সবার কাছে ক্ষমা চায় আর বলে, তার এসব কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, সে আসলে এই মুহূর্তে ঠিক নেই। তখনই একজন হাত তোলে আর বলে, আমার কোম্পানি থাইমের
পলিসিকে সাপোর্ট করবে। তারপর তো একে একে সবাই থাইমকে সাপোর্ট করে। তখনই কেভিন ওকে মেসেজ করে যে রিয়া তোমার সাথে দেখা করতে এসেছে। এই শুনে তিয়া থাইমকে বলে আমি মিটিংটা হ্যান্ডেল করে নিব, তুমি এখনই যাও। থাইম তো সেখান থেকে দৌড়ে চলে যায়। দৌড়ানোর সময় থাইমের কারোর সাথে ধাক্কা লাগে আর সে লোকটাকে চিনে ফেলে। এই লোকটা ছিল শ্যাচান কোম্পানির ওনার, যার কোম্পানি ওদের কারণে দেউলিয়া হয়ে গিয়েছিল। এদিকে থাইমের মা মিটিং থেকে বাইরে আসে। তখনই শিচান কোম্পানির ওনার থাইমের মাকে ছুরি দিয়ে আঘাত করে। তবে তার আগেই থাইম তো তার মায়ের সামনে চলে আসে, ফলে ছুরিটা তার পেটে ঢুকে যায়। এটা দেখে সবাই তো একদম ভয় পেয়ে যায়। থাইমের আহত হওয়ার খবর টিভিতেও চলে আসে। তারপর থাইমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেক বেশি ব্লিডিং এর কারণে ওর কন্ডিশন তো খারাপ হয়ে যায়। অন্যদিকে রিয়া অনেক কান্না করতে থাকে। থাইমের ট্রিটমেন্ট চলতে থাকে আর সোশ্যাল মিডিয়াতে সবাই ওর জন্য দোয়া করতে থাকে। তখনই রেনের কাছে কেভিনের কল আসে। সে বলে থাইমের জ্ঞান ফিরে এসেছে। কেভিন আরেকটা খবর বলে, যেটা শুনে রেন তো একদম শকড হয়ে যায়। রিয়া এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। কেভিন বলে থাইমের মা অর্ডার দিয়েছে আমাদের যেন থাইমের সাথে দেখা করতে না দেওয়া হয়। অন্যদিকে থাইমের মা ডক্টরের উপর তো অনেক রেগে যায় আর বলে থাইমকে এখনই সুস্থ করে দিতে। ডক্টর বলে প্রচুর ব্লিডিং এর কারণে তার ব্রেন ঠিকমতো কাজ করছে না, এমনকি কিছু সময়ের জন্য তো তার হার্টবিটই থেমে গিয়েছিল। থাইমের মা বলে আমি কিছুই জানি না তোমরা তাকে কিভাবে ঠিক করে দিবে, কিন্তু এখনই আমার ছেলেকে ঠিক করে দাও। তিয়া বলে থাইম জীবিত আছে, এটাই যথেষ্ট। আমাদের থাইম অনেক স্ট্রং, সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর থাইমের মা থাইমের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার কি কি মনে আছে। উনি তো F4 এর একটা ছবি দেখায়। ওদেরকে থাইম চিনতে পারে, কারণ ওরা তো ওর ছোটবেলা থেকেই বন্ধু। কিন্তু যখনই উনি রিয়ার ছবি দেখায় তখন থাইম তাকে চিনতেই পারে না। এখানে তিয়া তার মাকে এত তাড়াতাড়ি থাইমকে এত প্রেসার দিতে না করে, কিন্তু তার মা কিছুই শুনে না। উনি তো এখনো শুধু ওনার কোম্পানির কথাই ভাবছিল। উনি থাইমকে বোঝাতে থাকে তোমার স্বপ্ন ছিল পার্মা গ্রুপকে 1 নম্বরে নিয়ে যাওয়া, আর তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। থাইমও তার মায়ের কথায় সম্মতি জানায়। তারপর যখন থাইমকে বাইরে নিয়ে আসা হয়, কিছু বডিগার্ড কাউকে ওর সাথে দেখা করতে দেয় না। রিয়া তাদেরকে ধাক্কা দিয়ে থাইমের কাছে এসে পৌঁছে যায় আর বলে তুমি ঠিক আছো। থাইম বলে তুমি আবার কে, তুমি আমাকে এভাবে টাচ করছো কেন। তখনই তিয়া রিয়ার কাছে ক্ষমা চায় তাকে হেল্প করতে না পারার জন্য। রিয়া জিজ্ঞাসা করে থাইমের কি হয়েছে। তিয়া বলে থাইমের ব্রেন ইনজুরি হয়েছে, গত 4 বছরের ওর কিছুই মনে নেই, আর এখন মা এটারই সুযোগ নিচ্ছে। উনি থাইমের ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে, কারণ থাইমের কোনো কিছু মনে না পড়লে আমার মা থাইমকে তার নিজের ইচ্ছে মতো কাজে লাগাতে পারবে। এদিকে ফ্লাওয়ার শপে আঙ্কেল রিয়াকে দেখে বলে ও কি মুভ অন করতে পারবে। তখনই রিয়া চিৎকার করে বলে থাইম তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারলে। এমজে রিয়াকে জিজ্ঞাসা করে তুমি থাইমের মেমোরিজ ফিরিয়ে আনার চেষ্টা করো। রিয়া বলে অবশ্যই, আমি কোনোভাবেই হেরে যাব না। সে তাদেরকে জিজ্ঞাসা করে এখন আমরা এটা কিভাবে করব। কেভিন বলে এর ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, আমি পুরো প্ল্যান বানিয়ে ফেলেছি। পরের সিনে দেখা যায় রিয়া কোনোভাবে থাইমের রুমে পৌঁছে যায়। সবাই একসাথে প্ল্যান বানিয়ে রিয়াকে এখানে পাঠিয়েছে। এখানে সে রিয়া থাইমকে বলে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। রিয়া ওকে একটা ছবি দেখিয়ে বলে আমি তোমার গার্লফ্রেন্ড, যখন আমরা ডেটে গিয়েছিলাম তুমি আমার জন্য এটা কিনেছিলে। তারপর ও তাদের মধ্যে হওয়া সব মেসেজও দেখায়। রিয়া তো অনেক কিছু বলতে থাকে। এইসব দেখে থাইম বিরক্ত হয় আর বলে মা ঠিকই বলেছিল, তোমাকে একদমই বিশ্বাস করা যায় না। আমার তো মনে হচ্ছে এই ছবিগুলো এডিট করা। রিয়া বলে আমি সত্যিই বলছি। থাইম বলে আমাকে কি তোমার স্টুপিড মনে হয় যে আমি তোমাকে বিশ্বাস করব। রিয়া তো তাকে ধরে বলে আমাকে বিশ্বাস করো, কিন্তু থাইম বলে আমার এই শার্টটা অনেক বেশি এক্সপেন্সিভ। এই বলে সে তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তুমি যাই বলো না কেন আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না, এমনকি তোমাকেও না। তোমার মতো এমন একটা মেয়ের সাথে আমি কেন রিলেশনে থাকবো। তোমাদের মতো এমন গরিব মানুষকে আমি একদমই পছন্দ করি না। এটা শুনে রিয়ার মাথায় তো অনেক বেশি রাগ উঠে যায়। সে তো আবারও থাইমকে একটা কিক মারে আর বলে মেমোরি চলে গিয়েছে তো কি হয়েছে, এই কারণে কি এত বেশি অহংকারী হতে হবে। রিয়া আবারও তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করতে থাকে। এবার তো থাইমের কিছু কিছু মনে পড়ছিল। রিয়া বলে তুমি মনে করার চেষ্টা করো, অবশ্যই পারবে। তবে তখনই থাইমের মা সেখানে চলে আসে। উনি রিয়াকে
বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। উনি বলে তোমার সাহস হলো কিভাবে আমার বাড়িতে ঢুকে আমার ছেলেকে ডিস্টার্ব করার। রিয়া বলে আমি থাইমকে হার্ট করিনি, বরং আপনিই সুযোগ নিচ্ছেন। আপনার ফিলিংস একদমই বুঝেন না, আপনি শুধু ওকে নিজের কাজে ব্যবহার করছেন, এমনকি আমাকেও বোকা বানিয়েছিলেন। উনি তো রিয়াকে এক থাপ্পড় মেরে বলে আমি যা যা করেছি সবই থাইমের জন্য। তারপর উনি গার্ডকে বলে এটাকে এখনই বের করে দাও, আর কখনোই যেন সে এ বাড়িতে আসতে না পারে। কিন্তু রিয়াকে বাড়ি থেকে বের করে দিলেও রিয়া তো সেখান থেকে যায় না। পুরো রাত সে বৃষ্টিতে ভিজে থাইমের জন্য অপেক্ষা করছিল। রিয়ার তো অনেক ঠান্ডা লাগছিল। তখনই সেখানে থাইমের মা এসে বলে তুমি আর এখানে কতক্ষণ অপেক্ষা করবে? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে থাইমের সাথে কোনোভাবেই দেখা করতে দিব না। রিয়া বলে আমার আপনার সাথে কথা বলার আছে। সে বলে আমি বুঝে গিয়েছি আপনি এত রেগে গিয়েছেন কেন। আসলে আপনি সেলফিশ না, আপনি থাইমকে অনেক ভালোবাসেন। আপনি থাইমের সাথে সবসময় এত রুড বিহেভিয়ার করেছেন যাতে করে পরবর্তীতে আপনার কোম্পানি থাইম সামলাতে পারে। কিন্তু আপনি কি একবারও তার হ্যাপিনেসের কথা ভেবেছেন? থাইমের মা বলে আমি থাইমকে ভালো করেই চিনি, ছোট থেকেই সে পার্মা গ্রুপ ম্যানেজ করার কথা ভাবতো। রিয়া বলে ও এসব আপনার জন্যই করতে চাইতো, যাতে আপনি থাইমকে নিয়ে প্রাউড ফিল করেন, আপনি যেন তাকে ভালোবাসেন, সময় দেন। ও আমাকে বলেছিল খাবার খাওয়ার সময় নাকি আপনারা কেউ কারোর সাথে কথা বলেন না, হাসেন না, এমনকি একজন আরেকজনের দুঃখগুলো বুঝার চেষ্টা করেন না। কিন্তু থাইম যখন একদিন আমাদের ফ্যামিলির সাথে ডিনার করেছিল তখন সে বুঝতে পেরেছিল ফ্যামিলির মানে কি। সে ওই দিন এত বেশি খুশি ছিল যেটা আপনি কোনোদিনই তাকে দিতে পারেননি। আপনি তো এটাই চান আমি যেন তার সাথে দেখা না করি। কোনো সমস্যা নেই, আমি নিজের ইচ্ছায় থাইমের জীবন থেকে সরে যাব। আপনি শুধু তার হ্যাপিনেসটা কেড়ে নিয়েন না, তাকে তার মতো ভালো থাকতে দেন। থাইমের মার মনে পড়ে যায় সত্যি থাইম কখনোই তার সামনে কোনোদিন হাসেনি, কিন্তু রিয়ার সাথে থাকলে সে অনেক ভালো থাকতো। তখনই সেখানে থাইম চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? তুমি যা যা বলেছ সবকিছু কি ঠিক? রিয়া বলে অবশ্যই ঠিক, তোমার স্বপ্ন কখনই কোম্পানি টপে নিয়ে যাওয়া নয়, অন্য কিছু। থাইম তো তখন অনেকটা রেগে চিৎকার করে বলে তুমি একদমই আমার স্বপ্নের কথা জানো না। তুমি বলছো আমি আমাদের কোম্পানি টপে যেতে দেখতে চাই না, কিন্তু এটাই তো আমার স্বপ্ন ছিল। এখানে থাইম রিয়াকে আরো অনেক কিছু বলে এবং অপমান করতে থাকে। এইসব কথাতে রিয়ার তো অনেক বেশি খারাপ লাগে, সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এদিকে থাইম যখন বাড়ির ভিতরেই যাচ্ছিল তখনই রিয়ার সে নেকলেসটা দেখতে পায়, যেটা গার্ডরা তাকে বের করে দেওয়ার সময় পড়ে গিয়েছিল। নেকলেসটার দিকে তাকিয়ে থাইমের তো আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যায়, আর সে দৌড়ে রিয়ার কাছে চলে আসে আর রিয়াকে বলে আমি কি তোমাকে এই নেকলেসটা পরিয়েছিলাম? রিয়া বলে হ্যাঁ, আমরা তো কাপল ছিলাম। রিয়ার কাছে আসার পর তো থাইমের সবকিছুই মনে পড়ে যায়, সে কান্না করে দেয় আর রিয়াকে বলে আমি তোমাকে আবারও নিজের অজান্তেই হার্ট করলাম। রিয়া বলে কোনো ব্যাপার না, তোমার যে সবকিছু মনে পড়েছে এটাই আমার জন্য অনেক কিছু। এবার থাইম এই অবস্থায় একটা সেলফি তুলে নিজের আর রিয়ার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যা দেখে F4 এর এই তিনজন তো অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই সেদিনের পর থাইম পড়াশোনার জন্য 4 বছরের জন্য ইউএসএ চলে গিয়েছিল। সে এখন একজন বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে। এদিকে রিয়াও তার পড়াশোনা শেষ করে ফেলে। তারপর F4 এর মেম্বাররা রিয়াকে এক জায়গায় ইনভাইট করে আর বলে সময় মতো চলে আসতে। রিয়াও কথা দেয় সময় মতো চলে আসবে। এদিকে রিয়ার বাবার কিছু জিনিসপত্র ডেলিভারি দেওয়ার ছিল, কিন্তু ওনার শরীরটা অনেক খারাপ হওয়ার কারণে রিয়াই সেগুলো ডেলিভারি দিতে যায়। এদিকে সবাই তো তার জন্যই অপেক্ষা করছিল। এমজে বলে রাত তো শেষ হতে চলেছে, সে তো দেখছি আসছেই না। রেন বলে সে অবশ্যই পৌঁছে যাবে। রিয়া আসে ঠিকই, তবে ততক্ষণে পার্টি শেষ হয়ে যায়। এই কারণে সে এক জায়গায় গিয়ে বসে পড়ে। সেখানে ও F4 এর একটা কার্ড পায় যেখানে একটা ডিরেকশন লেখা ছিল। রিয়া সে ডিরেকশন ফলো করে স্টেডিয়ামে পৌঁছে যায়। তখনই তিনজন বের হয়ে আসে আর ওকে ভয় দেখায়। রেন বলে তোমাকে যে রেড কার্ড দিয়েছিল সে তো ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে, ভিতরে একটা স্ক্রিন লাগানো ছিল। থাইম বলে তুমি এত লেট করলে কেন? রিয়া বলে আমি অনেক বেশি সরি, আসলে একটা কাজে আটকে গিয়েছিলাম। রিয়া জিজ্ঞাসা করে তুমি তো অনেক ব্যস্ত থাকো, এত সময় কিভাবে ম্যানেজ করলে? থাইম বলে হ্যাঁ, ব্যস্ত তো অবশ্যই থাকি, তবে তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। থাইম বলে তুমি যে এতদিন ধরে তোমার বয়ফ্রেন্ডকে দেখোনি, তোমার কি একটু খারাপ লাগে না? রিয়া বলে খারাপ তো লাগেই, কিন্তু কি আর করার, তাকে তো তার স্বপ্ন পূরণ করতেই হবে। থাইম বলে আমি কিন্তু তোমার জন্য সবকিছুই ক্যান্সেল করতে পারি। তখনই তিনজন এসে বলে অনেক হয়েছে। রিয়া তো থাইমকে দেখে একদম টাসকি খেয়ে যায়। রিয়া বলে তুমি তো ইউএসএ ছিলে,
থাইম বলে আজকে তো হ্যাপি নিউ ইয়ার, আমি কিভাবে আজকের দিনও আমার গার্লফ্রেন্ডকে ফেলে রেখে ওইখানে থাকতে পারি। এই বলে সে রিয়ার অনেকটা কাছে এসে বলে আমি অনেক কষ্ট করে সময় বের করেছি। রিয়া বলে এটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। থাইম বলে সারপ্রাইজ তো এখনো বাকি আছে, সেটা হলো আমি আর ইউএস ফিরে যাচ্ছি না, এখানেই থেকে যাচ্ছি। এই বলে সে তো হাঁটু করে বসে পড়ে। সবাই মনে করে সে হয়তো এখনই রিয়াকে প্রপোজাল করবে, কিন্তু আনরোমান্টিক থাইমস তো তার জুতার ফিতাটা বেঁধেই দাঁড়িয়ে যায়, যেটা দেখে সবাই তো একদম স্যাড হয়ে যায়। তখনই দাঁড়িয়ে থেকে থাইম রিয়াকে প্রপোজাল করে। রিয়াও তার প্রপোজালে রাজি হয়ে যায়। F4 এর মেম্বাররা বলতে থাকে তো চলো এবার এটা সেলিব্রেট করা যাক। তারপর তারা সবাই মিলে ডান্স করতে থাকে। আর এরকম একটা সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।